গুরু কৃপা বিনা হে ভব সংসারের মাঝে গুরু কৃপা বিনা প্রেম সুধা লাভ কখনো হবে না, ওরে মন কখনো হবে না। এই মহাসত্য তুমি বুঝেও কি বোঝো না রে মন, বুঝেও কি বোঝো না রে মন, বুঝেও কি বোঝো না। এই মহাসত্য তুমি বুঝেও কি বোঝো না রে মন, বুঝেও কি বোঝো না। প্রাণ সপে তারে একবার করো গো ভজনা, ওরে মন প্রাণ সপে তারে একবার করো গো ভজনা। না চাও তারে আপনি নেচো না। ও মন বন্ধুরে কাম কুহকে মেতো না, না চাও তারে আপনি নেচো না, না চাও তারে আপনি নেচো না। ও মন বন্ধুরে মন মন বন্ধুরে। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর অপূর্ব আচার্যদের শ্রী বড়দার লেখা একটি সঙ্গীত আমরা শুনলাম, অসাধারণ হয়েছে তাপসীমা। এবার অনেক আপনাদের ধন্যবাদ। সবাই জয় গুরু। জয় গুরু। বৌদি জীবনার পঞ্চম সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন বা যারা জানেন না আজ তাদেরকে বলে রাখি যে আমাদের ফোর্থ সেশনেও আমরা একই বিষয়ে, আজকে যেটা বিষয় বিবাহে উদ্বর্ধন এবং সুপ্রজনন, সেই বিষয়ে আমরা তিনজন মায়ের কাছ থেকে খুব সুন্দর বক্তব্য শুনেছিলাম। আজকে কিন্তু সেদিনকে সময় সংক্ষেপের কারণে আমরা প্রশ্নোত্তরগুলো আলোচনা করতে পারিনি। আজকে আমরা সেই প্রশ্ন আমরা যেগুলো পেয়েছি অনেকের কাছ থেকেই, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের সেশনটা তাই শুধুমাত্র প্রশ্নোত্তরকেই প্রাধান্য দেওয়া হবে। কিন্তু আমরা স্কুলে যেমন বই পড়ি, একটা ক্লাস থেকে অন্য ক্লাসে উঠলে যেমন দেখি যে রিভিশন লেসন রয়েছে বা পূর্ব পাঠের পুনরালোচনা, তেমনি আজকে সেশনে প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমাদের মাঝে আমরা পেয়েছি ডক্টর স্বপ্না পাল মাকে। তার কাছ থেকে আমরা আমরা আগের সেশনে যে যতটুকু জেনেছি বা জানিনি সেগুলো আরেকবার পুনশ্চরণ করে নেব। তাই আমি ডক্টর স্বপ্না পাল মাকে অনুরোধ করব সংক্ষেপে তার কিছু বক্তব্য রাখার জন্য আজকে আমাদের এই বিষয়ের ওপর। স্বপ্না মা। জয় গুরু। শুভ নির্গ্রহণ। সমস্ত মায়েদের উপস্থিত মা দাদা যারা যেখানে আছেন, আমার বয়োজ্যেষ্ঠ যারা যথাযোগ্য স্থানে আমার রামন্দিত জয়গুরু শ্রদ্ধা জানাই। আজকে মানে এত আনন্দ হচ্ছে যে ঘরের মধ্যে বসে থেকেও আমরা সেই পরমপিতার কথা শুনতে পাচ্ছি, পরমপিতার দয়ার কথা, তার ভালোবাসার কথা, তার
আর্কিওলজিকে আমরা ঘরে বসে জানতে পারছি। এটা একটা অদ্ভুত প্রাপ্তি। সর্বপ্রথম আমার প্রভু মা একটু জোরে বলবেন, আস্তে আস্তে শোনা যাচ্ছে। ওকে। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। প্রণাম জানাই পরমা প্রকৃতি শ্রী শ্রী পরমায়ের আগার আতুল শ্রী চরণে। প্রণাম জানাই পরমারাধ্যা পরম পূজ্য পাদ শ্রী শ্রী পরমার চরণে। প্রণাম জানাই আচার্যদেব শ্রী শ্রী বড় দাদার শ্রী চরণে। পূজনীয় বাবাই দাদা শ্রী চরণে জানাই প্রণাম। উপস্থিত সমস্ত শ্রদ্ধাস্পদে আমার রামানন্দিত জয়গুরু শ্রদ্ধা ছোটদের প্রীতিপূর্ণ ভালোবাসা। এবার কি শোনা যাচ্ছে? অনেকটা ভলিউম বাড়িয়ে দিয়েছি কথার। হ্যাঁ শোনা যাচ্ছে, একটু ইকো শোনা হচ্ছে। যাচ্ছে? একটু ইকো হচ্ছে, শোনা যাচ্ছে কিন্তু ইকো হচ্ছে। হেডফোন আছে? হ্যাঁ আমি তো একটা নিয়েছি। হেডফোনটা কি নেব? হ্যাঁ হেডফোন নিলে ভালো হয়, কারণ ইকো হচ্ছে। ইকো হচ্ছে? হ্যাঁ আচ্ছা একটু চলুক, তারপরে দেখা যাক, কারণ এটাতে মানে সব সেটিং ঠিক আছে বলেই মনে করছি আর কি। একটু চলুক, নেটওয়ার্ক প্রবলেম নাকি? কারণ একটু আগে যে গানটা হলো না, গানটাতেও কিন্তু আমার কাছে খুব ক্লিয়ার আসেনি। কথা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না বলছে কথা? হ্যাঁ একটু দেখ তো। এক মিনিট হোল্ড করো, আমি দেখি একটু কিছু প্রবলেম হচ্ছে কিনা। হ্যালো হ্যাঁ হ্যালো, এবার, হ্যাঁ এবার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। ওকে। একটু আগে যে উদ্বোধনী সঙ্গীত হলো, আমার কিছু কথা শ্রী শ্রী ঠাকুরের সেই প্রসঙ্গে খুব মনে ভেসে আসছে, তাই আমি একটু বলি, সেই জায়গাটা শুনে যেতে ইচ্ছে করছে। আসলে ভগবানের সঙ্গে আমাদের হচ্ছে নিত্য সম্বন্ধ। যে সম্বন্ধ কোনো কালে বিচ্ছিন্ন হয় না, হবার নয়, হওয়া উচিত নয়। তাকে ভালোবাসলে অনন্ত শান্তি পাওয়া যায়, আনন্দ লোকে বিরাজ করা যায়। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে একদিন কথা হচ্ছিল, শ্রদ্ধা শরৎটা কথা বলছিলেন। তিনি বলছিলেন আচ্ছা আনন্দ লোকে যে বিরাজ করা যায়, পরমানন্দের সঙ্গে চিরস্থায়ী একটা সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়ে যায়, তার কি কোনো সাক্ষ্য আছে? ঠাকুর বলছেন সাক্ষ্য তো আছেই, তবে স্মৃতিবাহী চেতনার অধিকারী হতে হয়। যাই হোক এই প্রসঙ্গে কথা হচ্ছিল, শ্রী ঠাকুর রজনীকান্তের একটি গান কয়েক লাইন গেয়ে উঠেছিলেন। ঠাকুর মাঝে মধ্যে এটা করতেন। বিশিষ্ট জনের কবিতা বা গান একা একা গাইতেন, এবং একা মানে সঙ্গে সঙ্গে তো মানুষ থাকতেনই, গাইতেন, রিয়ালাইজ করতেন এবং করাতেন উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে, মানুষকে, মানব সভ্যতাকে। এবার কি শোনা যাচ্ছে? একই রকম ভাবে শোনা যাচ্ছে? একটু আনমিউট করে বলো এবার তো। ভালো শোনা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে। ওকে, না হলে বলবে আবার, কেমন? হ্যাঁ হ্যাঁ। গানটা হচ্ছে এই রজনীকান্তে ঠাকুর যেটা গেয়ে উঠলেন, সেটা হচ্ছে ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। আমরা সবাই জানি এই গানটা। করুণার সিন্ধু কুলে বসিয়া মনের ফুলে এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়। তো এই যে গানটা ঠাকুর যখন গাইছেন, সেই উদাত্ত কণ্ঠে ঠাকুরের সেই উদাত্ত ভঙ্গিমা, অসাধারণ রূপসুধা সবাই পান করছে, এবং এই চারটে লাইন গান গাইবার পরেই ঠাকুর কিন্তু তার ভাব অন্যরকম বদলে গেল, এবং তিনি বন্ধ করে দিয়ে হাপুস নয়নে কাঁদতে শুরু করলেন। মানে তার সেই ভাব গম্ভীর ভাবটা যারা দেখেছেন তারা ছাড়া আমরা রিয়ালাইজও করতে পারবো না। তো সে কাঁদতে কাঁদতে কিছুক্ষণ পর থেমে গিয়ে বলছেন সত্যি আমরা কিন্তু চাইতে জানি না, বলে আবার কাঁদছেন। আমাদের জীবনেও তাই, তাকে শুধু চাই, তাকেই ভালোবাসি, তাকে ধরে আমরা অনন্ত শান্তির অধিকারী হতে পারি, এই জায়গাটায় পৌঁছানোটাই কিন্তু আমাদের সাধনা। আমরা যে দুপুরের ঘুম কামাই করে এখানে সব বসেছি যে যার বাড়িতে,
তার পেছনে কিন্তু একটি কারণ থাকা উচিত। তাকে চাই আমরা, আমরা ধন চাই না, মান চাই না, আমরা আরোগ্য চাই না। আজকে যে অতিমারি মহামারী যাই আসুক না কেন, আমার জীবনে যে ঘটনাই ঘটুক না কেন, পূজনীয় বাবাই দাদা এরকম একটি বিশিষ্ট মানুষের অসুস্থতার খবর তার কাছে পৌঁছেছে কয়েকদিন আগে, হামেশাই তো ওটা হয়েই থাকে। তো তিনি মানে ইনস্ট্রাকশন, নির্দেশনা দিচ্ছেন যে প্রভুর কাছে যেন, দয়ালের কাছে যেন তার প্রাণ ভিক্ষা না করে, এটা বলে দিন। এবং তার কাছে আমাদের প্রার্থনা এই হওয়া উচিত, তিনি বলছেন, যিনি আমাদের নির্দেশনা দিচ্ছেন, আমাদের শাস্ত্রীয় ব্যাখ্যা, শাস্ত্রীয় নির্দেশনা দিচ্ছেন প্রতি মুহূর্তে দেওঘর থেকে, সে পূজনীয় বাবাই দাদা আচার্যদেব এরকম করেই বলেন, আমার পরম পূজনীয় বাবাই দাদা বলে পাঠালেন যে কিছুতেই যেন প্রভুর কাছে প্রাণ ভিক্ষা না করে বলে পাঠান, এবং তার কাছে যেন প্রার্থনা করে, হে দয়াল তোমার যা ইচ্ছে তাই যেন হয়, আমার যাতে মঙ্গল হয়, আমার যাতে ভালো হয়, তোমার যেমন ইচ্ছে তেমনই যেন হয়। প্রাণ ভিক্ষা কিন্তু চাইতে নিষেধ করে দিলেন। তো এইরকম ভাবেই আমরা যদি চলি তাহলে দেখতে পারবো পরম মঙ্গলের অধিকারী হয়ে উঠেছি। আজকে উদ্বোধনী সঙ্গীতটা শুনে আমার এই কথাগুলো একটু ভাবতে ইচ্ছে করলো, মানে ভাবনা এসে গেলে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার কাছে একটি পরম বিস্ময়। বিস্ময় এই কারণে, নানা কারণে তার কাছে নানাবিধ প্রশ্ন, মানুষের অনেক কোট প্রশ্ন, তার্কিক প্রশ্ন, অনেক বৈজ্ঞানিক প্রশ্ন, আমাদের জীবন চলনার নানাবিধ প্রশ্ন তার কাছে নানা সময় করা হয়েছে, এবং অসাধারণ ভঙ্গিতে ক্ষুরোধার যুক্তিগ্রাহ্যতার উপর দাঁড়িয়ে, অকাট্য যুক্তিগ্রাহ্যতার উপর দাঁড়িয়ে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে অপূর্ব তত্ত্ব সমন্বিত করে শ্রী শ্রী ঠাকুর যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন আজকে মানব সভ্যতার কাছে, সেটা একটা পরম প্রাপ্তি। মানুষ আজকে কিন্তু ভাবতে পারে না যে সেই বিরাট সম্ভার, সেই প্রশ্নের উত্তরের সম্ভার যে আমাদের কি হয়ে ওঠায় সাহায্য করতে পারে। একটি শুধু বাণী, যে বাণীটা নিয়ে যে উদ্বর্ধন এবং সুপ্রজনন এই তো বিয়ের মূল, এই যে বাণীটার একটা অংশ, একটা পার্ট আমি বললাম, তো সেই অংশটাকে নিয়ে একটা সেমিনার হলো, সেখানে শ্রদ্ধা মায়েরা খুব সুন্দর আলোচনা করলেন, কিন্তু এমন প্রশ্ন এলো, এত প্রশ্ন এলো যে মানুষ, মানে সে সময়ে মানুষ, সেই মায়েরা দেওয়ার সময়টুকু পর্যন্ত পেলেন না। মানুষ এতটাই ইন্টারেস্টেড এই বিষয়গুলো সম্পর্কে। অনেকেই আছি বিবাহটাকে খেলনার মতো মনে করছি, বিবাহটাকে শুধুমাত্র একটা সেক্সুয়াল ব্যাপার মনে করছি, কিন্তু এটাও ঠিক যে সেক্সুয়াল হাঙ্গার হিসেবেই বিবাহটাকে বহু মানুষ কিন্তু দেখছি না। মানুষের মধ্যেকার যে ভাবনার যে বিস্তার, ভাবনার যে পরিবর্তন, আমরা কিন্তু সেই জায়গাটাতে উপস্থিত হতে পেরেছি। বিশেষত সৎসঙ্গীদের যে প্রোপাগান্ডা, এক নাগারে যে প্রচারের যে একটা স্রোত চলছে, সেটা এতটাই পজিটিভ যে মানুষের কাছে একটা ধাক্কা দেওয়া গেছে। তো আমি চলে আসছি, আজ সেই দিনে তো অনেকটাই আলোচনা হয়েছে, যেহেতু আজকে মুখবন্ধ হিসাবে কিছু কথা বলবার নির্দেশ পেলাম, তাই একটু বলি শ্রী শ্রী ঠাকুর বিবাহ ব্যাপারটাকে কি বলছেন। বিবাহ সব শ্রী ঠাকুর যে কিছুই, যা কিছুই বলুন না কেন, উৎসে গিয়ে কথা বলেছেন। তিনি কারণ পুরুষ, সমস্ত কারণের কারণ তিনি। তাই কোন শব্দকে সামনাসামনি একটা কিছু মনে হলে বলে দিলাম, এটা তার কিন্তু ভাবনার সাথে ছিল না। তিনি প্রতিটি শব্দকে ধাতুগত অর্থের দিকে তাকিয়ে ব্যাখ্যা করেছেন এবং সেই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করেছেন, এবং মানুষের জীবন এবং বৃদ্ধিকে ছুঁয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু তিনি যেতে চেয়েছেন প্রতিটি ব্যাপারে। বিবাহ সম্পর্কিত বিষয়টার মধ্যেও তার কিন্তু কোনো ব্যতিক্রম হয়নি। ঠাকুর বিবাহ সম্পর্কে কি বললেন, বিপূর্বক বহ ধাতু, বহ ধাতুর যে অর্থ, সেটা কিন্তু আমরা দেখছি যে সেখানে বৃদ্ধির কথা রয়েছে, বৃদ্ধি পাওয়া, বিস্তারে যাওয়া, এটা কিন্তু রয়েছে। তাহলে এই ব্যাপারটা তার মানে পারস্পরিক বৃদ্ধি, পারস্পরিক বিবাহ একটি নারী এবং একটি পুরুষের সঙ্গে হচ্ছে, তাই উভয়ে কিন্তু বৃদ্ধির পথে যাবে, এটা আমরা ধাতুগত অর্থের দিকে তাকালে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারি। আর পরস্পর পরস্পরকে বহন করবে, সেই বহনটা এক্সিস্টেন্স আর এলিভেশনের দিকে বহন হবে। মানে আমরা তো বিয়ে মানে বুঝতে পারি যে একে অপরের সাথে রিলেটেড হচ্ছি, কাজে একে অপরকে সঙ্গ দিচ্ছি, বহন করছি, এক অর্থে, সাধারণ অর্থে। ঠাকুর বলছেন কিন্তু অন্যটা, সেটা হচ্ছে এক্সিস্টেন্সের দিকে নিয়ে যাবে, এলিভেশনের দিকে নিয়ে যাবে। তো এই জায়গাটায় জীবন এবং বৃদ্ধির পথে যেতে গেলে
আমাদের বিবাহটাকে বিবাহের মতন করে দিতে হবে। খুব ডিটেলে যাচ্ছি না, কারণ ছোট্ট করে মুখবন্ধ, আমরা ডিটেলে পরবর্তী প্রশ্নোত্তরের মধ্য দিয়ে বহু মায়েরা বলবেন, আমরা সেই সময়টাতে পৌঁছবো। তো এই যে পরস্পরের মধ্যে এগিয়ে যাওয়া, পরস্পর জীবন এবং বৃদ্ধির পথে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে বিবাহ। আর এর ফলে আমরা তো জানি যে স্ত্রী এবং পুরুষ, নারী এবং পুরুষ দুজনেই বিবাহে উপস্থিত হয়, তার একটা বায়োলজিক্যাল নিডস রয়েছে, অর্থাৎ একটা প্রাকৃতিক ক্ষুধা কিন্তু আছে। সেই জন্যে আমরা কিন্তু উভয়ের দ্বারা উভয় উদ্বুদ্ধ, ইনডিউসড হয়ে তাদের বিইং এন্ড বিকামিং কে সলিড এবং কন্টিনিউয়াস করতে চাওয়াটা কিন্তু আমাদের একটা বড় দিক। আমরা সলিড করতে চাই, কন্টিনিউয়াস করতে চাই আমাদের বিইং এন্ড বিকামিং এই ব্যাপারটাকে। সেই জন্য বিবাহ নামক এই সংস্কার, দশবিধ সংস্কারের অন্যতম হচ্ছে বিবাহ। আমি সাধারণ অর্থে একটি ঘটনা বলছি প্রথম অবস্থায়। এই ঘটনাটা যে আমাদের কাছে সংস্কার হয়ে ওঠা একান্ত প্রয়োজন, শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে সেটা জানতে পারলাম। কারণ ঠাকুর বলছেন, সাবধান, বিবাহকে খেলনা ভাবিও না, যাহার সহিত তোমার জীবন এবং জনন জড়িত। তাই বিবাহ যেন এমন একটা ঘটনা শুধুমাত্র না হয়ে ওঠে। আর্য ঋষির যে বিধান, দশবিধ সংস্কারের মধ্যে অন্যতম হচ্ছে বিবাহ, সেই বিবাহ আমাদের কাছে যেন খেলার সামগ্রী না হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর সুন্দর একটি বাণীতে বলছেন বিবাহ বিধায়নায়, তিনি বলছেন, সুজননী যদি প্রত্যাশা করো, বিবাহ বৈশিষ্ট্যপালে সুসংস্কৃত করে তোলো, সতীত্বকে স্বর্গীয় মর্যাদা সম্পন্ন করে তোলো এবং পূজার্হ করে তোলো। অসাধারণ একটি বাণী, যে বাণীর মধ্যে আমরা দেখতে পেলাম যে আমাদের বিবাহকে সুসংস্কৃত করে তোলার পেছনে সুপ্রজনন কাজ করছে। মানে সুপ্রজনন, আমরা সাধারণভাবে যদি বলি একটি সুসন্তান পেতে চাই, তাহলে সুবিবাহের প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আর্য ঋষির যে বিধানকে নতুন করে আমাদের কাছে উপস্থাপন করলেন, রিভাইভ করলেন, সেই আর্য ঋষির বিধান অনুযায়ী শ্রী শ্রী ঠাকুর যে নবতম ব্যাখ্যা দিলেন, নানাভাবে তিনি যে বিধিনিষেধ আরোপ করে যেটা করা উচিত সেটা বলে দিলেন, সেটাকে অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ কিন্তু নেই সুপ্রজননের। মানে সুন্দর সন্তান পাওয়ার জন্য প্রথম পদক্ষেপটাই হচ্ছে সুবিবাহ। আসি উদ্বর্ধন, কারণ আজকের বিষয়বস্তুর মধ্যে উদ্বর্ধন এবং সুপ্রজনন আছে। বিবাহ প্রথমত হলো, তারপর উদ্বর্ধন, উন্নতির দিকে বেড়ে ওঠা, এটা হচ্ছে উদ্বর্ধন শব্দের আভিধানিক অর্থ। অর্থাৎ উৎপূর্বক বৃদ্ধ ধাতু, বৃদ্ধ মানে কিন্তু বৃদ্ধি পাওয়া, দীপ্তিময় জীবনের অধিকারী হয়ে ওঠা। তাহলে উদ্বর্ধন মানে উন্নতির দিকে বেড়ে ওঠা, এবং সেই বেড়ে ওঠা যখনই হবে তখন আমরা আলোকিত জীবনের অধিকারী হয়ে উঠবো, আমরা বিস্তারে বিস্তৃত হয়ে উঠবো। এরকম একটি ভাবভূমি যখন তৈরি হবে, একটি প্রেক্ষাপট যখন তৈরি হবে, তখন বুঝতে হবে যে বিবাহটা উদ্বর্ধনের দিকে চলেছে। শ্রী শ্রী ঠাকুর সুন্দর করে আমার আপনার সবার বোঝার মতন করে প্রায় প্রতিটি সৎসঙ্গী ছেলে, বুড়ো, সন্তান, শিশু সবাই কিন্তু মুখস্থ করে ফেলেছে। সেটা হচ্ছে উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। এই যেমন তেমন শব্দটাকে কিন্তু লক্ষ্য করতে হবে। যেমন তেমন করে বিয়ে, এটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর বারংবার নিষেধ করেছেন। এই যেমন তেমন শব্দটির মধ্যে প্রথম যে নিষেধাজ্ঞা শ্রী শ্রী ঠাকুর করলেন, সেটা হচ্ছে প্রতিলোম বিবাহকে ঠেকাতে হবে যে কোনো প্রকারে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মতো চরম ব্যভিচার আছে কিনা সন্দেহ। তাই এই জায়গাটা আমাদের কিন্তু পৌঁছতে হবে। তো যাই হোক, প্রতিলোম বিয়েকে ঠেকাতে হবে, শুধু তাই নয়, আমাদের যদি আনইকুয়াল ম্যাচিং হয় তাহলে কিন্তু রক্ষে নেই। আমাদের ম্যাচিংটা ঠিক মতন হতে হবে। একটি নারী এবং একটি পুরুষ, তার কুল সংস্কৃতি এবং তার যে স্বভাব, প্রকৃতিগত তার যে বৈশিষ্ট্য, সেইগুলোর উপর দাঁড়িয়ে একটি পুরুষ এবং একটি নারী, এই জায়গাটা যদি আনইকুয়াল ম্যাচ হয়, অবৈধ মিলন হলে, তাহলে কিন্তু আর কখনোই সুসন্তান আমরা পেতে পারি না। এই জায়গাটাতে আমাদের পৌঁছতেই হবে, কারণ এই সুসম্মিলন যদি না হয় তাহলে সুপ্রজনন হবে
হবে না। সুপ্রজনন যদি না হয় তাহলে আমার জীবন তো ব্যর্থ হবেই, আমার সন্তানাদি তো ব্যর্থতায় পর্যবেসিত হবেই, আমার পরিবার কখনো সুখী হবে না, আমার সমাজ কখনো উন্নত মানুষ পাবে না। আজকে রাস্তায় বেরোনোর উপায় নেই, আমরা তো দেখছি যে কত কিছু তো চোখে পড়ছে, যে কত রকমের ঘটনা আমাদের চোখে আসছে, যেটা আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত ঘটনা। সেই অপ্রত্যাশিত ঘটনাগুলোর ঘটানোর পেছনে কারণটাকে, কারণ হচ্ছে মানুষ, অবাঞ্ছিত মানুষে ভরে গেছে, ছেয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এই অবাঞ্ছিত মানুষের পেছনে তার জন্মগত ব্যাপারটা বিশেষভাবে কাজ করে। ঠাকুর বলছেন জন্মগত ভ্রষ্টা যারা, সৎ বা দয়ায় হয় না বশ, ভয়েই কেবল অনুগত, শুভের পথে পায় না রস। তাই জন্মগত ভ্রষ্টাচার সম্পন্ন মানুষ যাতে পৃথিবীতে না আসে, তার জন্যই সুবিবাহের প্রয়োজন, সুপ্রজনন প্রয়োজন। তাহলে সুসন্তান আসবে, সুসন্তান এলেই, মানুষ সুন্দর হলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমার যে জায়গাটাতে বাড়ি, সেই বাড়ির আশেপাশে একটু দূরের এলাকাতে চেষ্টা করলে গরুর দুধ কিন্তু পাওয়া যায়। আমার একটি কথা বলতে ইচ্ছে করছে, খুব মনে দুঃখের কথা, সেটা হচ্ছে এই গরুর দুধ আজ 15 বছর ধরে কোথা থেকেও সংগ্রহ করতে পারছি না। কারণ যার কাছ থেকে দুধ নেওয়া হচ্ছে তার কাছে কিছুদিন পর দুধটা অন্যরকম হয়ে যাচ্ছে, এবং মনের দুঃখে খাওয়া মানে এই গরুর দুধ বন্ধ করে দিতে হয়েছে। তাহলে গরু কিন্তু দুধ খারাপ দিচ্ছে না, গরু কিন্তু ভালো দুধই দিচ্ছে। মানুষ এমন বিকৃত, বিধ্বস্ত, এত বেশি চালাক, এত বেশি ডিসঅনেস্ট হয়ে পড়েছে যে সততার বালাই কিন্তু থাকছে না। তো যাই হোক, এইরকম অবস্থা থেকে উত্তরণের পথ শ্রী শ্রী ঠাকুর বলেছেন। তাই সেমিনারের বক্তব্য বিষয় যেটা গত সেশনের স্থির হয়েছিল, আমার ভারী পছন্দের জায়গা। আমি মনে প্রাণে সমস্ত মায়েরা, দাদারা যারা যুক্ত আছেন, যারা অর্গানাইজ করছেন, প্রত্যেকের শুভ কামনা করি, যাতে প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায় এই বার্তা যে আমাদের কি করণীয়। শুধুমাত্র সুবিবাহ হওয়ার পরেই কিন্তু হাল ছেড়ে দিলে হবে না। আমাদের মায়েদের, দাদাদের যে ভূমিকাগুলো আছে সুসন্তান জন্মানোর পেছনে এবং তাদের সুশিক্ষিত করার পেছনে, আমাদের ভূমিকা কিন্তু ভীষণ ভাবে রয়েছে। সেগুলো সচেতন ভাবে শুনবো এবং অনুসরণ করব। আমি মনে করি তাহলেই আজকের এই অনুষ্ঠান সর্বান্তঃকরণে শুভতে পর্যবসিত হবে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আজকের অনুষ্ঠানে। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর, খুব খুব সুন্দর বললেন স্বপ্না মা, তাকে অনেক ধন্যবাদ জানাই। এত অপূর্ব সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানের শুরুটা করে দিলেন, আমরা সত্যি কৃতজ্ঞ। শুরুতে এরপর তোমরাই আমরা, করেছো, ধন্যবাদ। আপনি এত সুন্দরভাবে বললেন। শুরু তোমরাই করেছো, আমি শুধু একটু অংশগ্রহণ করেছি। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। এবার আমরা একে একে আমাদের প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করব এবং আমাদের প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, 3 নম্বর স্লাইড। প্রথম প্রশ্ন আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি। প্রথম প্রশ্ন হচ্ছে, মেয়েরা শ্রেয় বর নির্বাচন করবে কিভাবে? আর এই প্রশ্নটির সমাধান জানার জন্য আমি উজ্জ্বলা মায়ের কাছে অনুরোধ করব, তাকে বলতে অনুরোধ করব মেয়েরা শ্রেয় বর কিভাবে নির্বাচন করবে এটা যেন তিনি আমাদের বুঝিয়ে বলেন। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে মা। পরম দয়ালের শ্রীচরণে শতকোটি প্রণাম, পরমারাধ্যা জগৎজননী শ্রীচরণে শতকোটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে শতকোটি প্রণাম, আচার্য দেব শ্রী শ্রী দাদা, পরম পূজনীয় বাবাই দাদা এবং ঠাকুর পরিবারের সকলের চরণে শতকোটি প্রণাম জানাই। সবাইকে আনন্দিত জয়গুরু জানাই। এই বোধিদীপনার আজকে ৫ম অধ্যায়, খুবই ভালো লাগছে কিভাবে নাড়া দিয়ে দিচ্ছ তোমরা এইভাবে যে প্রশ্নগুলো করে, বা এই অধ্যায়গুলো একের পর এক। এমনিতে তো প্রত্যেক দিনই আমরা সৃষ্টি ঠাকুর, সৃষ্টি বড়মার জয়গান করছি, যজন করছি, যাজন করছি, আর এই প্রশ্নগুলোর মাধ্যমে একেবারে যেন নাড়া দিয়ে দেওয়ার মতন সবাই যেন একেবারে সব দিক থেকে তীক্ষ্ণ হয়ে উঠছে। যাই হোক, আমি আমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। মেয়েরা কিভাবে উপযুক্ত বর নির্বাচন করবে, এটা কিন্তু মেয়েদের উপরে সেই
সমাজ সমাজ বা সে পুরাণের দিকে যদি আমরা তাকাই, পেছনের দিকে, ঠাকুর তো নতুন কিছু দেননি। সনাতনিজম যেটা, সনাতন ধর্ম যেটা, সেটাকেই খুব সহজ সরল ভাবে আমাদের সুশৃঙ্খল জীবনযাপনের জন্য ভেঙে বলে দিয়ে গেছেন। তো এই উপযুক্ত বর নির্বাচনের দায়িত্ব বা ক্ষমতা মেয়েদের উপরে এটা সমাজ দিয়েছে, এই দায়িত্ব মানে সেটা তার অধিকার আছে, সে নিজে বর মানে নির্বাচন করতে পারে। আমরা পুরাণে দেখেছি যে স্বয়ংবর সভা হতো, সেখানে কিন্তু গুরুজনেদের উপস্থিতিতে মেয়েরা আমরা তো সিনেমা টিনেমা বা ছবির ইয়েতে গল্পে ইয়েতে পড়েছি, মেয়েরা নিজেরা বর নির্বাচন করছে বা স্বামী নির্বাচন করছে। তো শ্রী শ্রী ঠাকুর বলছেন নারীর নীতির 64 নম্বর বাণীটা আমি একটু পড়ে শোনাচ্ছি। এই 64 নম্বর বাণীতে এটা পড়লেই খুব স্পষ্টভাবে বোঝা যায় ঠাকুর কিভাবে বলছেন মেয়েদের স্বামী নির্বাচন। নম্যতায় বিপর্যয়। ঠাকুর বলছেন স্ত্রী চরিত্র সহজ নম্য, তাই নির্বিচার পুরুষচর্যায় সহজেই আনত রঞ্জিত হইয়া ওঠে। এটা স্ত্রী জাতির একটা লক্ষণীয় লক্ষণ। তাই উপযুক্ত বরই যদি পাইতে চাও, পুরুষ হইতে এমনতর দূরে থাকো যাহাতে নজরে থাকে অথচ মিশ্রণ না ঘটে। তুমি বোধ করিতে পারিবে ও উপযুক্ত মনোনয়ন ঘটিবে, আর ওই নির্বিচার পরিচর্যার ফলে অধঃপতনের অশেষ বিধ গুপ্ত আক্রমণ তোমাকে বিধ্বস্ত বিপন্ন করিয়া পাতিত্বের তমসাচ্ছন্ন গহ্বরে লইয়া যাইতে পারে। সজাগ থাকিও, সাবধান হইও। 64 নম্বর বাণীতে বলছেন। আবার 66 নম্বর বাণীতে বলছেন বর বরণে অসংস্রব। যদি উপযুক্ত স্বামী লাভ করিতে চাও, পুরুষ হইতে দূরে থাকিও, কাহাকেও স্বামী ভাবে কল্পনা করিও না, কারণ ইহাতে মন কামলোলুপ হইয়া তোমার দৃষ্টিকে অস্বচ্ছ করিয়া তুলিবে। কিন্তু যাহাকে স্বামী করিতে চাও, তাহার ইষ্ট আচার, বংশ, যশ, স্বাস্থ্য, শ্রদ্ধা, জ্ঞান ইত্যাদি তোমার কাম্য, সহনীয় ও বহনীয় কিনা অবলোকন করিও এবং মঙ্গলাকাঙ্ক্ষী গুরুজনের সহিত আলোচনা করিও, প্রাপ্তিতে ভ্রান্তি কমই ঘটিবে। 66 নম্বর বাণীতে বলছেন। তো এখানে একটা কথা বলি, বেশি অনেক পরিবারে দেখা যায় সম্বন্ধ আসে সামাজিকভাবে, যখন বিয়ে স্থির হয়, একটি কন্যা বা একটি পাত্রের যখন বিয়ে হয়, এই যে মেয়েদেরকে যে কোনো পাত্রের বাড়ি থেকে যখন তাকে দেখতে আসছে সাজিয়ে গুজিয়ে যে বসিয়ে দেওয়া হয়, এটা কিন্তু ঠিক না। কথা হচ্ছে, কথা হোক, যদি মানে এইখানেই বিয়ে স্থির হবে, সব দিক থেকে যখন পরিপক্ক হয় বিয়ে, একটা একদম সঠিক কথা উভয় তরফ থেকে হলো, তখন আমার মনে হয় মেয়েদেরকে সেখানে বসানো উচিত। বারবার বারবার যদি এরকম দেখতে আসে, এতে মেয়েদের মনে প্রচন্ড মানে খারাপ ছাপ পড়ে। এক তো তার মন বিধ্বস্তির দিকে যায়, তারপরে যদি কোনো পাত্রকে তার পছন্দ হয়, পরবর্তী ক্ষেত্রে সেটা তার জীবনে যে ক্ষতিকর হবে না এটা কেউ বলতে পারে না। এটা ঠিক না, এটা আমি কোথাও পড়েছি, এটা উচিত না। তাই সৃষ্টি ঠাকুর বলছেন মেয়ে পছন্দ তো হতেই পারে, মেয়েদের ইয়েটাই এরকম নরম, আর মেয়ে পুরুষের এটা তো অপোজিট ইয়ে, একে অপরকে আকর্ষণ করবে, এটা প্রকৃতির নিয়ম। তাই যদি কাউকে পছন্দ হয়ে থাকে, তো এটা গুরুজনদের সাথে আলোচনা করা উচিত। অনেক সময় মা বাবার শাসন বা মা বাবার সাথে দূরত্ব থাকলে সেটা হয়তো তাদের সাথে আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য ঠাকুমা বা দিদিমা বা এরকম ধরনের কোনো গুরুজন থাকলে তাদের সাথে কিন্তু এই সম্পর্কটা মধুর হয় এবং এই ধরনের আলোচনা করা খুব সুবিধা হয়। এখনকার পরিবারগুলো তো সব ছোট ছোট পরিবার, একান্নবর্তী পরিবার, ছেলেমেয়েরা পায় না। একান্নবর্তী পরিবারে এই সুবিধাগুলো শুধু যে ঠাকুমা দিদিমা তা নয়, মাসি পিসি এদের সাথেও অনেক সময় বন্ধুত্বের সম্পর্ক, মা বাবাকেও বন্ধুর মতো মিশতে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পরিবারে এটা মেয়েরা আলোচনা করতে পারে। তো এইভাবে ঠাকুর কি বলছেন যে নজর দূরত্ব রেখে কিন্তু নজর রাখতে বলছেন যে কোন পুরুষ উপযুক্ত। নজর থেকে এমনিতে তো ঠাকুর সবসময় চৌখস হতে বলেছেন, সবসময় দৃষ্টি খোলা রাখতে বলেছেন সব ব্যাপারে। তাহলে ঠাকুর এটা ওই জন্যই বলছেন যে নজর রাখিও কিন্তু দূরত্ব রেখে, সংস্রবে যেও না, তাহলে মেয়েরা উপযুক্ত বর আমার মনে হয় নির্বাচন করতে পারবে। জয় গুরু।
জয়গুরু। উজ্জ্বলা মাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন মেয়েরা কিভাবে শ্রেয়বর নির্বাচন করবে। ঠাকুর যে বিষয়গুলো বলে দিয়েছেন, বর্ণ, বংশ, বিদ্যা, স্বাস্থ্য, দক্ষতা ইত্যাদি বিষয়গুলো আগে প্রথমে পর্যবেক্ষণ করে নিতে হবে ঠিক মতো, তবেই সে শ্রেয় বর হবে। কিন্তু শ্রেয় বলতে অনেক সময় মানে বোঝানো হয় যে শ্রেষ্ঠ। তাই শ্রেষ্ঠ কে হবে, তাকে নিশ্চয়ই কোনো আদর্শে অনুপ্রাণিত থাকতে হবে। সে হয়তো ঠাকুরের দীক্ষিত নাও হতে পারে, কিন্তু তার মধ্যে দেখতে হবে যে সে কোনো মানে সকলকে শ্রদ্ধা করে কিনা, মেনে চলে কিনা, এইগুলো দেখলেই তবেই সেই শ্রেষ্ঠকে মেয়েরা বরণ করবে। উজ্জ্বলামা খুব সুন্দর করে প্রতিটা পয়েন্ট বুঝিয়ে দিলেন, তাকে অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন রয়েছে সমবয়সী বিবাহের পরিণতি। এটা আজকে আমাদের সমাজে প্রায়শই আমরা দেখতে পাই, আমাদের আশেপাশেই দেখতে পাই। তো এই সমবয়সী বিবাহ সম্পন্ন হলে তার পরিণতি কি হতে পারে, তার ফলে কি হয়, কোনো সমস্যা আছে কিনা, ঠাকুর কেন বারণ করেছেন, এগুলো আমরা জেনে নেব ধৃতিমঞ্জু ঘোষ মায়ের কাছ থেকে। তাকে আমি অনুরোধ করব এই বিষয়ে আমাদের অবগত করার জন্য। ধৃতিমঞ্জু মা, আপনি জয়গুরু। রয়েছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জয় করুন। জয়গুরু। পরমপিতা মাতুলরাঙা চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ আচার্য যুগাচার্য শ্রী বর্দা, পরম পূজ্যপাদ আচার্যদের শ্রী শ্রী দাদা শ্রী চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। পূজনীয় বাবা দাদা, অবিন্দ দাদা এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে আমার নমস্কার। আর আপনার এখানে উপস্থিত সমস্ত মা এবং দাদাদের আমার আনন্দিত জয়গুরু। সমবয়সী বিবাহের পরিণতিটা নিয়ে বলার কথা ঠাকুর কিন্তু এই কথাটা, এই নারীর নীতিটা তো আমাদের নিত্য পাঠ্য। এখানেও তো আমরা দেখেছি যে বয়সের পার্থক্য বিষয়ে ঠাকুর বলেছেন যে ইয়েকে মানে স্বামীকে, যাকে পতি হিসেবে আমরা বরণ করব, তাকে কিন্তু কখনোই যেন আমরা বন্ধুর মতো ভাবি, তাকে বরং ভাবতে হবে দেবতার মতো বা আচার্যের মতো, অর্থাৎ গুরুর মতো। এই কারণে আমরা বলে থাকি না, পতি পরম গুরু, গুরু করে আমরা তাকে গুরু হিসেবেই কিন্তু মানার কথা বলা হয়েছে। আজকালকার দিনে এই যে হাবি কিন্তু কখনোই হাজবেন্ড হয়ে উঠতে পারে না, এই ইয়ার দোস্তের মতো। কারণ গুরু হচ্ছেন যিনি আমাদের একজন সুপিরিয়ার বা শ্রেষ্ঠ বা মাস্টার, মানে গুরু যিনি গুরু। এক্ষেত্রে ওই গুরু যে গু এবং রু অর্থ অন্ধকার থেকে তিনি আলোর দিকে নিয়ে যান, সেটা না হয়ে আমি শ্রেষ্ঠ কথাটা বলছি। তো মাস্টার আর ছাত্র তো কখনো সমান হয় না। কেন আমরা এই যে পতি পরম গুরু যদি হয়, তো বন্ধুর মতো স্বামী যদি বন্ধুর মতো ভাবা হয়, তাহলে তো তার যে স্বরূপ, তিনি যে একজন মাস্টার, সেটা তো থাকছে না। গুরু শিষ্য একাকার হতে পারা যায় কি? সেটা সেটা তো হতে পারে না। কারণ স্বামী যদি গুরু সে যদি বন্ধুত্ব হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার শ্রদ্ধাটা তো খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলবে। পতির মধ্যে যে পালনের বিষয়টা থাকবে, একজন ছাত্র আর শিক্ষক যদি একই রকম, তাদের মধ্যে একটা তো অনারেবল ডিস্টেন্স সবসময় রাখতে হয়। যতই ভালোবাসুক, আমরা ছাত্রদের যতই ভালোবাসি, যতই তাদের স্নেহ করি, সবই করি, কিন্তু তারা তো বন্ধুত্বের মতো যেমন হতে পারে না, ঠিক তেমনি পতিকে ধারণের মধ্যে দিয়ে তো তার সন্তানকে ধারণ হয়। তাহলে সন্তান পালনের যে মূল দায়িত্বটা যে পতি নেবে, সে তার বাবার উপর। পিতা এবং পতি দুটোই তো পা ধাতু থেকে এসছে, যার অর্থ পালন করা। তো মাটি যেমন বীজকে পালন করছে মানে কি? তার মানে সে বীজের যে বৈশিষ্ট্যটা, সেটাকে রক্ষা করছে এবং সেই অনুযায়ী সেই ফলটাও সেভাবেই দিচ্ছে। একটা আম গাছের যখন বীজ আমরা পুঁতছি, তখন সেই আম গাছের মাটিতেই সেই আম গাছের যে আমের বীজের মধ্যে তো আমের বৈশিষ্ট্যই আছে, সেটাকেই সে পালন করে তারপরে সেই বীজটাই আবার মাটি আবার আমাদের মানে গাছে ফল দান করছে। তো গাছ সেই যদি উপযুক্ত গাছ বা ফল কোনটাই যদি হবে না, যদি উপযুক্ত মানে বীজটা আমরা না পাই, সেখানে যদি বয়সের পার্থক্যটা কম হয়, তাহলে একটা বিকৃত মানে নিষ্ফল বা বিকৃত ফল হয়ে যেতে পারে। একবার এরকম হয়েছিল যে জায়গাটা আমার মনে পড়ছে না, যে এক জায়গায় সমস্ত বাঘেরা এক জায়গায় থাকছিল এবং তারা যখন পরিণত হয়ে যখন মিলিত হচ্ছে, তো সম্পর্কে তো তারা ভাই বোনই হয়ে যাচ্ছে। আর ভাই বোন হয়ে যাওয়ার জন্য সেখান বাঘেরা ছোট ছোট হয়ে যাচ্ছিল সাইজে। তখন যারা এই জননবিদ্যা, এই সায়েন্সটা নিয়ে যারা পড়াশোনা করেন, তারা বললেন যে দূরবর্তী কাউকে মানে দেবদের সাথে মিলন হলে কিন্তু এই বাঘের প্রজন্মটা ঠিকঠাক হবে। মানে স্বামী স্ত্রীদের যেমন মানে স্বামী স্ত্রী যেমন হচ্ছে, তেমনি মানে পিতার সাথে পুত্র বা কন্যার সম্পর্কটা, সেটা কিন্তু পরবর্তীকালে এই কারণে যে মায়ের মতো একটা সময় কিন্তু স্ত্রী স্বামীর কাছে তার মায়ের মতো হয়ে যাচ্ছে।
কারণ কি, যে স্বামী তো পুত্র হয়ে স্ত্রীর গর্ভেই জন্ম নিচ্ছে, তো পুত্র হয়ে তো তাহলে মায়ের গর্ভে সে জন্ম নিচ্ছে, সেদিক থেকেও তো তাদের মধ্যে একটা বয়সের পার্থক্য তো থাকাটা দরকার। তো এই যে, এবং সেখানে একটা নির্ভরতা আসে। আর সব থেকে বড় কথা কি, কাছাকাছি কোনো জিনিসটাই কিন্তু আমাদের কাছে কাম্য নয়। আমরা যদি স্বামী স্ত্রী বাদ দিয়েও ভাবি যে আমরা যদি খুব কাছাকাছি কেউ চলে আসি, তাহলে কিন্তু কোনো কাজটাই হয় না। আমরা নিজেরাই তো বলে থাকি না যে সরে সরে বসার জন্য। আমরা যদি খুব একদম অ্যাটাচ হয়ে যাই, তাহলে কি কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে? তার জন্য একটা মিনিমাম ডিস্টেন্স। এই সৌরমণ্ডলেও যদি দেখি, সবাই কিন্তু দূরে দূরে, পৃথিবীর থেকে চাঁদ ছিটকে গিয়ে কিন্তু অনেকটা দূরে আছে। যদি সে কাছে থাকতো, তাহলে তো সে আমাদেরকে এই যে আলোক বিকিরণ করছে, আলো দিচ্ছে, জোয়ার ভাটাগুলো ছেড়েও দিল, এই যে চাঁদের আলোটা, এটা তো আমাদের জন্য ভীষণ ভাবে শুধু কাব্য সৃষ্টি নয়, এমনি তো আমাদের জন্য খুবই, মানে শরীরের জন্য সেটা প্রচন্ড উপকারী। তো এই জিনিসটা কিন্তু হতে পারে না যদি আমাদের ওই কাছাকাছি বয়সের বিয়েটা হয়ে যায়। আর সব থেকে বড় কথা কি, অভিজ্ঞতার একটা তো মূল্য আছে। যত বয়স বাড়ে তত মানুষের অভিজ্ঞতা বাড়ে। আর যদি এক সমবয়সী হয়, তাহলে কি তাদের যে অভিজ্ঞতা, তাদের যে জ্ঞান, সেটা তো কাছাকাছি হয়ে যাচ্ছে। তখন তো স্বামীকে সে মানে স্বামীর অনুসরণ বা অনুকরণ বা তাকে ফিল করতে পারবে না। সেই জন্য এই এই সমস্ত কারণের জন্যই কিন্তু এই বিবাহটা মানে সমবয়সী বিবাহের ঠাকুর বরাবরই মানে মানা করেছেন এবং বলেছেন যে যে সময় একটা স্বামীর মানে পুরুষ যখন সে প্রথম সন্তান হওয়ার মতো যখন সে হয়, তখনই কিন্তু তার বিয়ে করাটা উচিত। তাতে করে হয়তো পার্থক্য বেড়ে যায়, কিন্তু এই পার্থক্যের ফলে কিন্তু সেই পুরুষ মানে স্ত্রী কিন্তু পুরুষকে অনেক উদ্দীপ্ত করে তোলে। অনেকে মনে হতে পারে যে এত বেশি বয়সে বাবার মতো, তাহলে তো সে কি করে থাকবে, সে তো মরেই যাবে। কিন্তু তা কিন্তু হয় না। একটা বীজ যদি অনেক বেশি পুষ্ট হয়ে থাকে, পরিণত হয়, কম বয়সী সমবয়সী বিবাহতে কি হচ্ছে, বীজ তো তত পুরো মেয়েদের তো মাটির সাথে তুলনা করা হয়েছে, তো সেই বীজ তো তত পুষ্ট যদি না হয়, তাহলে সেখান থেকে গাছও তো সেইভাবে হতে পারবে না। তাই জন্য যদি তারা যদি মানে পুরুষ যদি পুষ্ট হয়ে থাকে, তাহলে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে তাদের যে সন্তানাদি জন্ম নেবে, হতে পারে হয়তো তার সন্তান যদি কম হয়, কিন্তু তারা কিন্তু মানে তাদের বুদ্ধি, স্বাস্থ্য, বয়স সবটাই কিন্তু অনেক একটা যোগ্য সন্তানের জন্ম দিতে পারে। আমাদের জীবনে, আমার নিজের জীবনে দেখেছি আমি, আমার দিদিমা, আমার মেজ দিদিমা মানে আমার মায়ের যে কাকা এবং আমার মেজ দিদিমা এবং দাদুর মধ্যে বয়সের খুব 24 বছর না এরকম কত বছরের জন্য পার্থক্য ছিল, কিন্তু এবং দাদুও দীর্ঘকাল বেঁচে ছিলেন এবং তাদের সুসন্তানের জন্মও দিতে পেরেছেন। মানে এরকম বহু, আমরা সৎসঙ্গ জগতে এরকম বহু বহু অভিজ্ঞতা আছে আমাদের। আমরা দেখতে পেয়েছি যে তাদের আয়ুক্ষয় তো হয় না, বরঞ্চ স্ত্রীর মানে উদ্দীপনায়, তার স্নেহ, ভালোবাসা, সেবা, অনুপ্রেরণা ইত্যাদিতে কিন্তু পুরুষের জীবন আরো উন্নত এবং উজ্জীবিত হয়ে ওঠে। সেজন্য সমবয়সে বিবাহটা কিন্তু কোনো সময়ের জন্যই গ্রহণযোগ্য নয়। এবং যারা আমরা ঠাকুরকে নিয়ে চলছি, এই বিষয়টা সবাই আমাদের মাথায় রেখে এই বিষয়টার কিন্তু প্রচারটা অনেক বেশি দরকার, যেটা আজকের দিনে মানুষ চিন্তাই করতে পারছে না। কিন্তু এর যে একটা বিরাট বড় বৈজ্ঞানিক ভিত্তি আছে, বিজ্ঞান যে এইটাকে মানছে, মান্যতা দিচ্ছে, যে একটা সায়েন্স আছে, এটা কিন্তু আমাদেরই দায়িত্ব, কর্তব্য এগুলো আর বাকি সব মানুষের মাঝে তুলে ধরা। জয়গুরু। জয়গুরু। জ্যোতি মঞ্জুমা খুব সুন্দর করে উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন কিভাবে সমবয়সী বিবাহের পরিণতি কি হতে পারে। আমি কেউ মাইক অন করবেন না, অসুবিধা হয়। আচ্ছা, আমি একটা, মা যেটা বললেন যে বয়স নৈকট্যে ঠাকুরের বাণী রয়েছে ক্ষয় প্রাবল্য নারীর নীতিতে। আপনারা জানি না এখানে কতটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তবে এখানে যে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটাতে এসে দুজনের বয়স হচ্ছে একই যখন হয়, তখন দুজনেরই মর্টালিটি রেটটা বেড়ে যায়, অর্থাৎ মৃত্যুর প্রবণতাটা পুরুষ এবং মহিলার যখন বয়স সমান হয় তখন তাদের মৃত্যুর প্রবণতা বেড়ে যায়। এটা বর্তমানে সায়েন্টিফিক্যালি এটাও প্রুভেন, এবং ঠাকুরও এই 100 বছর আগেও সেই কথাটা আমাদের বলে গেছেন যে তুমিও তোমার স্বামীর মধ্যে বয়সের নৈকট্য থাকিলে যখন এমনতর বয়সের সহিত সাক্ষাৎ হইবে যেখানে ক্ষয়ের প্রাবল্য জীবনকে পরিচালনা করিতেছে, তখন উভয়ের জীবনী শক্তি আকর্ষণ করায় ক্ষয়ের প্রাবল্য এত মাথা তোলা দেবে যে মৃত্যুকে স্পর্শ করা ছাড়া উপায়ই থাকিবে না। অর্থাৎ আমরা দেখছি যে
স্ত্রী পুরুষ দুজনেই যখন সমবয়সী হচ্ছে তখন তাদের মৃত্যুর প্রবণতাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। দুজনেই যখন এমন একটা বৃদ্ধ বয়সে উপনীত হবে, যখন তাদের দুজনেরই বয়স একই, কারো 60 বছর বা 70 বছর হলে স্বামী স্ত্রী দুজনেরই একই বয়স হবে, তখন বৃদ্ধ বয়সে কে কাকে দেখবে, কে কাকে বাঁচাবে? তাই সমবয়সী বিবাহটা আমাদের প্রত্যেককে এড়িয়ে চলতে হবে। তাদের লংজিভিটি কমে যায় এবং মর্টালিটি রেট বেড়ে যায়। আবার আরেকটা যেটা আমাদের আজকের যুগের যে সমস্যা আমরা দেখতে পাই, এটা ট্রেন্ডও বলা চলে, যে মেয়েরা ছেলের চাইতে বয়সে বেশি হয়। সবাই বলেন যে এজ ডাজন্ট ম্যাটার, কিন্তু এজ ম্যাটার্স রিয়েলি। কারণ এটা গবেষণা করে দেখা গেছে যে যখন মেয়েরা পুরুষের চাইতে বয়সে বড় হয় এবং তাদের বিবাহ হয়, তখন মেয়েদের মৃত্যুর সম্ভাবনা 20% বেড়ে যায়। মেয়েরা তাদের জীবনকালে এমনি অনেক কিছু সহ্য করতে হয়, মেনস্ট্রুয়েশন, তারপরে প্রেগনেন্সি। তো যখন আমি আমার বয়সের চাইতে কম কাউকে বিবাহ করছি, তখন আমার মৃত্যুর প্রবণতা আরো বেড়ে যাচ্ছে। আমি তো বাঁচতে এবং বাড়তে এসেছি পৃথিবীতে, তাই মৃত্যুটা কখনোই কামনীয় নয়। তাই এই জিনিসগুলোকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। পরবর্তী প্রশ্ন এবার আমরা দেখে নেব। স্বগোত্রী বিবাহ নিষিদ্ধ কেন? যে সকল বর্ণের একই গোত্র তারা কিভাবে বিয়ে দেবেন, যেমন নাথ ও দেবনাথ? এই প্রশ্নটি সমাধানের জন্য আমি শ্রদ্ধায় লিপিকা চক্রবর্তী মাকে অনুরোধ করব। লিপিকা মা, আপনি আছেন? হ্যাঁ, জয় গুরু। জয় গুরু মা। পরম প্রমার শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম, এবং আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার চরণে আমার শতকোটি প্রণাম। অনলাইনে সমস্ত মায়েদের যথাযোগ্য স্থানে আমার আনন্দিত জয়গুরু, শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। এই প্রশ্নোত্তর বিভাগটা খুবই আকৃষ্ট করে, বিশেষ করে আমাকে খুব ভালো লাগে। এর আগেও উজ্জ্বলা যেমন বলল, খুব অ্যাট্রাকশন একটা এই ঠাকুরের কথা বলা, যে যেমন ভাবে উপস্থাপনা করে ঠাকুর বড়মার কথা, ইষ্ট প্রসঙ্গ, তার ভিতর থেকে এই যে প্রশ্ন উত্তর পর্বটা, এটা কিন্তু একটা ভীষণ অমূল্য। তাই যে যেমন করে পারছে যতটা সম্ভব প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করছি আমরা। তাই আজকে আমার জানি না কতটুকু আমি খুশি করতে পারবো, আমার যেটুকু সম্ভব আমি তাই চেষ্টা করছি। স্বগোত্রে বিবাহ নিষিদ্ধ কেন? শ্রী শ্রী ঠাকুর স্বগোত্রে বিবাহ এমনি ভালো না, সেটা শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে স্বগোত্রে বিবাহে সদ্গুণ যেমন বাড়ে, অবগুণও তেমনি বাড়ে। মস্তিষ্ক কিছুটা খাটো হয়, শরীর ও ব্যক্তিত্বের দিক দিয়ে। এদের মধ্যে এই যে স্বগোত্রে যাদের বিয়ে হয়, এদের মধ্যে বিবাহ নীতি অনুসরণ করে বিয়ে হয় না। তাদের মধ্যে কোনো নির্দিষ্ট গোত্রে অবস্থান করাও সম্ভব হয়নি। যথেচ্ছভাবে বিবাহ সম্পন্ন করার ফলে বা বিবাহাদি হওয়ার ফলে একটা অদ্ভুত বর্ণ সংকরও দেখা দেয়। সংকর মানে এখানে মিশ্রিত, দন্ত স। সেই জন্য তাদের দ্বারা বলা যে গোত্র, সেই গোত্রের উপর বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরতা কম। এই অবস্থায় তাদের নিজেদের মধ্যে বিবাহ হওয়াই সমীচীন। যথেচ্ছভাবে বিবাহ হওয়ার ফলে তারা আর তাদের নির্দিষ্ট গোত্রের মধ্যে থাকলো না, এদের মধ্যে একটা খাত তৈরি হয়েছে। তাই এদের বিবাহগুলি একই গোত্রের মধ্যে হয়ে থাকে। স্বগোত্রে বিয়ে হয়েছে অথচ তার ছেলে অত্যন্ত তীক্ষ্ণদী, এরকম দেখা যায়। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে অস্তিত্বের লক্ষণ হলো পরিস্থিতি থেকে সত্তা পোষণী যা কিছু সংগ্রহ করা, গুলিয়ে না যাওয়া, নিজেকে বিকিয়ে না দেওয়া, এগুলি হলো ব্যক্তিত্বের লক্ষণ। কিন্তু স্বগোত্রে বিয়ের সন্তান শত ব্রিলিয়ান্স নিয়েও হয়তো এমন
হতে পারে যে পারিপার্শ্বিককে নিয়ন্ত্রিতই করতে পারলো না, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কিছুটা খারাপের দিকে গেল। প্রত্যেক ক্ষেত্রে এমন নাও হতে পারে, তবে স্বগোত্রে বিয়ে ভালো না। স্বগোত্রে বিয়ের দোষটা তাহলে কি? তাহলে এতে সবকিছুই কিন্তু খর্বীকৃত হয়, চেহারাতে, গুণে, শক্তি, সবকিছু, আর অবগুণগুলি বাড়তে থাকে। আর এর মধ্যে আমাদের রক্তের নৈকট্য আছে, যে বিবাহের ক্ষেত্রে যে গোত্র স্বগোত্র যদি হয় তাহলে কাছাকাছি রক্ত হওয়ার ফলে এদের ভাই বোনের মতো সম্পর্কটা হয়ে যায় বিবাহটা। তাই ঠাকুর সেখানে বলেছেন 5 পুরুষ দেখে সেইভাবে বিবাহ দিতে। এইরকম দূরত্বটা যাতে এরকম থাকে, সেই দূরত্ব অনুযায়ী বিয়ে যাতে হয় সেইভাবে চেষ্টা করতে বলেছেন ঠাকুর। আর বিবাহের ক্ষেত্রে যে বংশগত রোগ, মানসিক রোগ, অকাল মৃত্যু, এগুলো আছে। সেই রকম সুবিবাহ নীতি যদি না মেনে চলে, যদি রোগগ্রস্ত থাকে, কোনো পুরুষের মধ্যে থাকলেও সেটা হয়তো কয়েক জন্ম পরেও কোনো সন্তানের মধ্যে সেটা প্রকট হয়ে উঠতে পারে। তাই বিয়ের ব্যাপারে যখন আমাদের দেখাশোনা হয়, বংশ যদি আমরা সেইভাবে দেখি, সে বংশের কোনো রোগ আছে কিনা, মানসিক রোগ, এগুলো আমাদের খুব বিচার করে দেখতে হয়। তাহলে আমরা সেইভাবে বিয়েতে আমরা এগোতে পারি। এগুলো আমাদের খুব কৌশলেই দেখতে হবে, শুনতে হবে। বিবাহের ক্ষেত্রে এই বংশগত রোগটা, অকাল মৃত্যু, এগুলো অনেক অনেক বংশে আছে, খুব অকাল মৃত্যু দেখা দেয়, বা বংশে হয়তো 50 বছরের পরে সেই বংশে আর টেকেই না, মারা যায়। সেসব ক্ষেত্রে আমার মনে হয় যে সদ্গুরু গ্রহণ করে তার নির্দেশিত অনুশাসন বা মেনে চললে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে চললে সেই দোষটাও আমরা কাটিয়ে উঠতে পারি। এটাই হলো ফলকথা। আমরা ঠাকুর ধরে সেই সদ্গুরুকে লাভ করে আমরা যদি তার নির্দেশ মতো প্রতি কাটায় কাটায় তিনি যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা চলি, নাম জপ ধ্যান পরায়ণ হয়ে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে যদি আমরা ইষ্টভীতি, সত্যয়নী, সদাচার সম্পন্ন হয়ে চলি, তাহলে কিন্তু আমাদের বংশের সেই অকাল মৃত্যুটা আমরা রোধ করতে পারি। আর এই যে রক্তের যে অতি নৈকট্যটা বলা হয়েছে, এটা ঠাকুর বলছেন ডিম্বকোষ এবং পুংবীজের যে অন্তর্নিহিত প্রকৃতির সমতা হেতু সন্তানকে এটা ক্ষয়িষ্ণু আচরণে ক্ষীণ করে তোলে। তাই রোগ তো দেখা দেয়ই, সেরকম ক্ষয়িষ্ণু মানে নানা রকম রোগে ভোগে। তাই আমরা যাতে স্বগোত্রে বিয়েটা না হয় সেই দিকে আমরা সব দিক দিয়েই এগিয়ে আসব, চেষ্টা করব। আর প্রতিলোম কোনো সংযোগ যাতে না হয় সেই দিকেও আমাদের চেষ্টা রাখতে হবে। শ্রী শ্রী ঠাকুর তো মানে বলেছেন যে প্রতিলোম বিয়েতে মানুষের রক্তে যদি গোল ঢোকে তবে কিন্তু গুণসম্পদ ওই সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, সেই গুণ গজিয়ে তোলার কোনো পথই থাকবে না। প্রতিলোম সংস্রব প্রকৃতি বিরুদ্ধ, তাই ওতে বিপর্যয়ী ফল হয়। কিন্তু অনুলোম ঠিকভাবে হলে তাতে কখনোই ভালো ছাড়া মন্দ হয় না। অনুলোমে বাইরের অনেক কিছু সমাজ যে অ্যাবজর্ব করে, মিশে যায়। এছাড়া এটা সমাজ বৃদ্ধির পথে এইরকম যে এটা চলতে পারে না, এই প্রতিলোম বিয়েটা তিনি ভীষণ ভাবে তিনি এটাকে আটকাতে বলেছেন। আর
আর ঠাকুর বলেছেন সদৃশ্য ঘরে বিবাহেও ছেলের বংশ সবসময়ই মেয়ের বংশ থেকে কিছুটা উন্নত হওয়া বাঞ্ছনীয়। তাই বিয়ে থাওয়ার ব্যাপারে আমাদের খুব হিসাব করে ঠাকুরের নীতি অনুযায়ী সুবিবাহ যাতে হয়। ঠাকুর তো আগে ঘটক প্রথাটা খুব মানতেন, সেই ঘটক প্রথাটা চালু হওয়ার জন্য তিনি বারে বারে বলেছেন ঘটকরা বুঝতে পারছেন কোন বংশের মেয়ে কোন বংশের ছেলের সঙ্গে বিয়ে হলে সুবিবাহ, তাদের টেম্পারামেন্ট কেমন হবে, তারা মানিয়ে নিতে পারবে, তাদের বর্ণ বংশ ইত্যাদি খাপ খাবে, এইটা ঘটকরা খুব চলতো। আর ঘটকরা যদি ভুল নির্বাচন হতো তাহলে আগেকার দিনে শুনেছি যে ধান দিয়ে তাদের নাকি কপাল কেটে দেওয়া হতো, এইরকমও ছিল। তাই ঘটক প্রথাটাকে ঠাকুর খুব সম্মান করতেন, যেমন পুরোহিতদের সম্মান সেই রকম পুরোহিতদের সম্মানের মতনই ঘটক প্রথার সম্মানও ঠাকুর খুব মেনে চলতেন। জয় গুরু, আমি এইটুকুই বললাম। জয় গুরু। খুব ভালো করে বোঝালেন মা স্বগোত্র বিবাহ সম্পর্কে, যে যারা আবার যাদের বর্ণের একই গোত্র তারা কিভাবে বিয়ে দেবেন এটাও মা বলে দিলেন খুব সুন্দর করে। এবং এই স্বগোত্রে বিবাহ হলে আমরা তার ফলশ্রুতিতে যেটা দেখতে পাই যে জেনেটিক্যাল ডিসঅর্ডার মানে জিনগত পরিবর্তন ঘটে, এবং সন্তানেরা অনেক সময় পঙ্গুত্ব দেখা যায়, আরো অনেক ধরনের রোগ দেখা যায়, যেমন থ্যালাসেমিয়া, অটিজম, বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। তাই স্বগোত্রী বিবাহটাকে আমাদের সবাইকে এগিয়ে চলতে হবে। মা বললেন যে মানে আকৃতিতে ছোট হয়ে যায়, বেটে হয় অনেক সময়, তো বিভিন্ন ধরনের বিকৃতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে অ্যাভয়েড করতে হবে। এবার পরের প্রশ্ন আমাদের রয়েছে, শ্বশুর বাড়ির অত্যাচার পরায়ণতা কি সুপ্রজননের অন্তরায় হতে পারে? এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমি ডক্টর স্বপ্না মাকে অনুরোধ করব। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? আমি তো মুগ্ধ হয়ে মায়েদের কথা শুনছিলাম, কি সুন্দর ব্যাখ্যা। কত বিদগ্ধ পণ্ডিত মায়েরা রয়েছেন আমাদের চারিদিকে, যে বলতে একটু ভয় লাগছে যে কি বলে বসি তাদের মাঝখানে। বিশেষ করে শ্রদ্ধেয় রিচি নন্দনদা রয়েছেন। যাই হোক, প্রশ্নের উত্তর দেওয়ার মতো প্রজ্ঞা আমার নেই, এটা প্রথমেই বলে রাখি, কারণ শাস্ত্রীয় বিধান দিতে গেলে অনেক কিছু জানতে হয়। আমি শুধু আমার দয়াল ঠাকুর কি বলেছেন এই বিষয়ে আমি একটু চেষ্টা করি বলার। ভুল ত্রুটি হলে দাদারা মায়েরা রয়েছে, নিশ্চয়ই আমাকে সংশোধন করে দেবেন, আশা রাখছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, মানে তোমাদের প্রশ্নটা হচ্ছে, শ্বশুর বাড়ির অত্যাচার পরায়ণতা কি সুপ্রজননের অন্তরায়? এটা তো প্রশ্ন? একবার বলো আনমিউট করে। হ্যাঁ, এটাই। আচ্ছা আচ্ছা, তো শ্রী শ্রী ঠাকুর, আমি প্রথমেই বলেছিলাম মুখবন্ধে কিছু কথা বলবার সময় যে এমন কোনো বিষয় নেই যে শ্রী শ্রী ঠাকুর আলোকপাত করেননি। মানব জীবনের এমন কোনো আনাচ কানাচ নেই যেখানে শ্রী শ্রী ঠাকুর হাত দেননি। তো তার সঙ্গে সুপ্রজনন সম্পর্কে নানা সময় নানা কথা, নানা পণ্ডিত ব্যক্তি বৈজ্ঞানিকের সঙ্গে আলোচনা হয়েছে, কথা হয়েছে। একটা দিনের কথা বলি, ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে সুপ্রজনন সম্পর্কে। শ্রী শ্রী ঠাকুর বললেন 10বিধ সংস্কারের অনুষ্ঠান প্রবর্তন করা দরকার। আমি এই জায়গাটা আর এগোচ্ছি না, আমি আমার পয়েন্টে চলে আসি। ভালো সন্তান পেতে পুরুষের ঐকান্তিক ইষ্টপ্রাণতা চাই, আর মায়ের চাই স্বামী অনুচর্যে পাতিব্রত, বাক্যে, ব্যবহারে, চালে, চলনে। একে বাইবেলে বলে গভীরভাবে সংলগ্ন থাকা। তো এই যে জায়গাটা, 3-3.5 বাক্য, তো এই জায়গাটা কিন্তু তার বিষয়টা সুপ্রজনন সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলে দিলেন। তাই পুরুষের ঐকান্তিক ইষ্টপ্রাণতা আর মায়ের চাই ওই স্বামীর অনুচর্যী পাতিব্রত, দুটোর সম্মিলনে সুসন্তান আসবে। এবার শ্বশুর বাড়ি যদি অত্যাচারী হয়, শ্বশুর বাড়ির প্রোডাক্ট স্বামী, তো এমন তো ইষ্টপ্রাণ স্বামী ওই ধরনের অত্যাচার পরায়ণ পরিবার থেকে কখনো আসতে পারে না, এটা আমার রিয়ালাইজেশন। একটা ইষ্টপ্রাণ সন্তান পুরুষ
যদি পেতে চাই স্বামী হিসাবে, সাপোজ আমি একটা এক্সাম্পল বলি, আজকে শ্রদ্ধেয় রিচিনন্দন দা এবং একটু আগে যে মা বললেন, আমি শুনলাম যে মা নাকি রিচিনন্দন দার সহধর্মিণী। তাহলে কতটা লাকি ম্যান, লাকি ওম্যান যে এমনতর পুরুষকে তিনি পেয়েছেন। তিনি কি কখনো অত্যাচারের সম্মুখীন হতে পারেন এমন আদর্শ কেন্দ্রিক একটি মানুষকে যিনি পেয়েছেন। আমি কিছুদিন আগে শ্রদ্ধেয় দাদাকে একটা টেলিফোন করেছিলাম, আমি কিন্তু আননোন পার্সন, তার কাছে একটা প্রশ্নের উত্তর চেয়েছিলাম, মুহূর্তের মধ্যে যে কত কথা বলে দিলেন। এবং আমি যে প্রশ্নটা করেছিলাম তার একটা বই খুঁজে সেই বইয়ের পৃষ্ঠা থেকে ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিলেন। এবং আমি দেখেছি কিনা সেই মানে সেই মেসেজ না, সেই বইয়ের পাতাগুলো আমি দেখেছি কিনা, কিছুক্ষণ পরে টেলিফোন করে বলছেন যে আপনি কি ওটা দেখেছেন। একটা অদ্ভুত ব্যাপার, অবাক হয়ে গেছে। এবং আমি বলেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, কিন্তু ধন্যবাদ দেওয়াটা বোধহয় ঠিক হবে না, আপনাকে আপনাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। উত্তরে তিনি বলেছিলেন, ওই শ্রদ্ধা রিচিনন্দন দা আমায় বলছেন যে আপনি যে আমাকে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ করে দিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুহূর্তের মধ্যে মানে রিপ্লাই। আমি ভাবতে পারি না যে এই যে জীবন, এই জীবনটা মানে এইরকম ব্যক্তিত্ববান পুরুষ কোথা থেকে এলেন। ওই শ্রদ্ধেয় ননীন গোপাল চক্রবর্তী এবং তার যে পরিবার, তার যে ইষ্টপ্রাণতা, সেখান থেকে ওই মানুষটির আসা এবং সেই মানুষটির সঙ্গে থাকা, এই মায়ের থাকা। তাই আমি কোনো অবস্থাতেই ভাবতে পারি না যে এই মা কিন্তু অত্যাচারিত হচ্ছেন। এবং তাদের পরবর্তী প্রজন্ম আপনারা সবাই জানেন, যারা জানেন না তারা ইন্টারেস্টেড হলে জেনে নেবেন, তারা কিন্তু ইষ্টপ্রাণ, তারা মানুষ, তারা সুসন্তান পেয়েছেন। তাহলে এই শ্বশুর বাড়ির অত্যাচার পরায়ণতা যদি থাকে তাহলে পুরুষও কিন্তু ইষ্টপ্রাণ হতে পারে না। তাই একটা আর একটার সাথে রিলেটেড, সম্পর্কিত, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তবে যদি অত্যাচার পরায়ণ হয়, একটা প্রভাব তো পড়েই। নারী নীতির একটি বাণী আছে, গর্ভিণীর গর্ভচর্যায়। আপনারা নিশ্চয়ই সবাই মুখস্থ, নারী নীতি তো মোটামুটি সৎসঙ্গীরা সবাই মুখস্থ করে ফেলেছেন। তো সেখানে দেখা যাচ্ছে ঠাকুর বলছেন যে তাকে, যাকে তুমি গর্ভে ধারণ করেছো, তাকে সূচনা লগ্ন থেকেই তাকে কিন্তু পরিচর্যা দিতে হবে, শারীরিক এবং মানসিক। তার সুস্থ থাকার জন্য কাজগুলো করতে হবে। কিছু কাজ সেখানে কিন্তু ব্যত্যয় সৃষ্টি করে, অন্তরায় সৃষ্টি করবে ওই শ্বশুর বাড়ির অত্যাচার পরায়ণতা। আমরা জানি মহাভারতে সেই বিখ্যাত গল্প, অভিমন্যু যখন তার মাতৃগর্ভে তার পিতা অর্জুন তার মাকে গল্প করে শোনাচ্ছে কি করে চক্রব্যূহে ঢুকতে হয়, কি করে চক্রব্যূহে ঢুকতে হয়, এই পর্যন্ত গল্পটা শুনে মা তখন কিন্তু ঘুমিয়ে পড়েছেন। কি করে চক্রব্যূহ থেকে বেরোতে হয় সে গল্প কিন্তু তার শোনা হয়নি। আমাদের বিজ্ঞান বলছে আমাদের মাতৃগর্ভে সন্তান একটা সময়ের পর তার কিন্তু ব্রেন ক্যাপাসিটি এমন হয়, সে বাইরের সমস্ত সাড়াকে সংগ্রহ করে, সে গ্রহণ করতে পারে, গ্রহণক্ষম হয়। তাই সেই সময় যদি নানা দিক থেকে অত্যাচারিত করা যায় তাহলে সেই মাটি কিন্তু বিভ্রান্ত, বিধ্বস্ত। এটা কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিভূমি রয়েছে। তাই একটা অন্তরায় কিন্তু সৃষ্টি হয়। সেক্ষেত্রে মায়ের ভূমিকা, যে মা গর্ভিণী মা, তার যদি ইষ্টপ্রাণতা উজ্জ্বল, ঐকান্তিক ইষ্টপ্রাণতা থাকে, তার নাম ধ্যান পরায়ণতা, তার শ্বশুর শাশুড়ির প্রতি সেবা পরায়ণতা বা যা যা হওয়া উচিত শ্রী ঠাকুরের ইডিওলজি অনুযায়ী, সেখানে অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব। তবুও এইভাবে আমরা কিন্তু বলতে পারি যে সবাইকেই সতর্ক থাকার একটি মাধ্যম কিন্তু এটা। যে মুহূর্তে আমি একটি সন্তানকে পাচ্ছি, গোটা পরিবারও কিন্তু তার জায়গাতে একটি দায়িত্ব পালন করতে হবে, যার যার নিজের জায়গা থেকে। আমার এটুকুই মনে হলো। জয় গুরু। জয় গুরু মা, খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন মা এই বিষয়টি আমাদের কাছে, শ্বশুর বাড়ি অত্যাচার করালে কি হয়। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এবার তোমার কথাটা একটু আমি কম শুনতে পাচ্ছি, তুমি ভলিউমটা হাস্যকর মনে হয় এই বিষয়টি। আমি রায়কে জয় গুরু, শোনা যাচ্ছে তো? পরম পরম প্রেমময় শ্রী ঠাকুরের আতুল চরণে শতকোটি প্রণাম জানাই।
পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী পরমা রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বরদা রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা পরম পূজনীয় বাবাই দাস শ্রী চরণে শতকোটি প্রণাম জানাই। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু জানাই। এখানে প্রশ্ন করা হয়েছে, বর্ণ বিচার বা জাতি বিচার বর্তমান যুগে অনেকেই হাস্যকর মনে করেন। তা আমরা জগতে দেখতে পাই কোনো দুটো জিনিসই কিন্তু অবিকল একরকম নয়। রূপে গুণে প্রত্যেকটি জিনিসেরই নিজ নিজ বৈশিষ্ট্য রয়েছে। যেমন একই বাবা মায়ের 5টা সন্তান 5 রকম হয়। আবার একই জাতীয় আম কোনোটা হয়তো মিষ্টি, কোনোটা টক। তাহলে সৃষ্টির সঙ্গেই এই বিশিষ্টতা প্রত্যেকটি জিনিসের মধ্যেই কিন্তু রয়েছে, বিদ্যমান রয়েছে। প্রথম থেকেই এই বিশিষ্ট ভাব ইনস্টিংক্ট বা সহজাত সংস্কার রূপে বিদ্যমান। পরমপিতা এক একটা বৈশিষ্ট্য অনুযায়ী এক এক জোড়া নরনারী সৃষ্টি করেছেন। জন্মগত বৈশিষ্ট্য নিয়েই কিন্তু এক একটা ধাপ তৈরি হয়। আমরা গীতাতেও দেখতে পাই শ্রীকৃষ্ণ বলছেন, চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ। প্রত্যেক জোড়ার মধ্যেই এই বৈশিষ্ট্য কিন্তু তার আলাদা আলাদা। তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে বর্ণ মানে কি। বর্ণ মানেই কিন্তু হচ্ছে গ্রুপিং অফ ভ্যারাইটিস অফ সিমিলার ইনস্টিংক্ট, মানে বৈশিষ্ট্যের পেছনেই আছে কিন্তু সহজাত সংস্কার। আর এই বৈশিষ্ট্য মানে হচ্ছে সহজাত সংস্কার, গুণ, ধাতু। তাহলে আমাদের সমাজে 4টে বর্ণ, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এই বর্ণগুলি তাদের গুণ এবং কর্মের অনুযায়ী তারা বিভাজিত। তাহলে আমরা বৈদিক যুগ বা তার আগের যুগ থেকে কিন্তু দেখে আসছি এই বর্ণ ব্যবস্থা ছিলই। আগে শ্রী ঠাকুর বলছেন, আগে সবাই কৃষি কাজ করত। তার মধ্যে কেউ হয়তো কৃষি গবেষণায় নজর দিল, কেউ রক্ষণাবেক্ষণের ব্যাপারে ঝুঁকলো, কেউ বা কৃষি, গোরক্ষা, বাণিজ্য ইত্যাদির দিকে বেশি করে দৃষ্টি দিল, কেউ বা সবার সেবার দিকে মনোযোগ দিল। এই ঝোঁকগুলি দেখা দিল। ভিতরে ওই ধরনের সংস্কার থাকার দরুন এইভাবে সংস্কার অনুযায়ী বংশ পরম্পরায় চলতে চলতে করতে করতে ধীরে ধীরে বর্ণ জিনিসটার উদ্ভব হলো। আমার মনে হয় সৃষ্টির সঙ্গে সঙ্গেই এটা আছে। আলোচনা প্রসঙ্গের 18 খণ্ডে তিনি বলছেন। তাহলে এই বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4 বর্ণের মধ্যেই নিজের নিজের বৈশিষ্ট্য অনুযায়ী তারা পরিশ্রম করে জীবন অতিবাহিত করবেন। এটাই কিন্তু বর্ণাশ্রমের মূল কথা। বিপ্রের কাজ কি? এখানেও শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের 12 খণ্ডে বলছেন যে বিপ্রের কাজই হলো তা সে পুষ্টি দেবে, অন্য বিশেষভাবে পরিপূরণ করবে, ইষ্ট ও কৃষ্টির সঞ্চালনা করবে, লোক সেবা, শিক্ষা, জ্ঞান, গবেষণা, মন্ত্রণা, বিধিবিন্যাস এইগুলি তাদের প্রধান কাজ। তাদের কাজ হলো মানুষকে ক্রমাগত উন্নতিমুখী প্রবোধনা দিয়ে চলা। আর ক্ষত্রিয়ের কাজ হলো মানুষকে ক্ষতের থেকে ত্রাণ করা। ক্ষত্রিয় ইষ্টকৃষ্টিকে রক্ষা করবে, বিপন্নকে রক্ষা করবে, বহিঃশত্রু ও অন্তর্বিপ্লবের হাত থেকে দেশকে বাঁচাবে। ক্ষত্রিয়রা রাজার জাত, রাজকর্মই তাদের কর্ম। রাজ্য শাসন, প্রজাপালন, ভয়ার্থকে অভয় দান, অনাশ্রিতকে আশ্রয় দান তাদের ধর্ম। বৈশ্যদের কাজ হলো কৃষি, শিল্প, বাণিজ্য, ব্যবসা ইত্যাদি। এক কথায় অর্থনৈতিক জীবনের ভার তাদের উপর। আর শূদ্র মানে হলো সূচীকৃত অনার্য। যেসব অনার্য আর্য কৃষ্টিকে বরণ করে নিয়ে আর্য সমাজের অঙ্গীভূত হয়েছিল তাদের বলতো শূদ্র। পরিচর্যাই হলো তাদের প্রধান কর্ম।
তাহলে যেমন আমরা দেখতে পাই আমাদের শরীরের কান, মাথা, চোখ সে কিন্তু যার যার নিজের বৈশিষ্ট্যই রয়েছে। আমরা যদি তাকে সেই সেই তাদের স্থানগুলোকে পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের শরীরটা কি হবে না এক জড় পদার্থে পরিণত হবে, শরীরের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। শ্রী শ্রী ঠাকুরের উক্তিতেই আবার বলছি, বর্ণগত বৈশিষ্ট্যগুলো যদি পারস্পরিক আদান প্রদান ও পরিপীড়নের ভিতর দিয়ে প্রত্যেকের অস্তিত্বকে পুষ্ট করে তোলে, এটা যদি ভাঙো, পোষণের অভাবে তোমার অস্তিত্ব ভাঙা পড়বে। যদি মাথা, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি বিভিন্ন জিনিসের পার্থক্য ঘুচিয়ে ব্যাপার সরল করতে চাও তাহলে তুমি আর তুমি থাকবে না, একটা জড়পিণ্ডে পরিণত হবে। বিবর্তন যদি চাও তাহলে বর্ণগত বৈশিষ্ট্য ভাঙলে চলবে না, ভাঙলে বিশৃঙ্খলা এসে যাবে। তাহলে অনেকে আবার এই যে এখানে যে কোশ্চেনটা করা হয়েছে যে এখন সেটাকে হাস্যকর মনে করছে। তা মানুষ এখানেও শ্রী শ্রী ঠাকুর বলছেন মানুষ যখন অনিয়ন্ত্রিত প্রবৃত্তি নিয়ে দুনিয়াটা দেখে তখন সবটাই দেখে কেওস, বিশৃঙ্খলা। সে ভাবে প্রকৃতির বৈশিষ্ট্যই হচ্ছে এই কেওস। আবার যখন তার কমপ্লেক্স প্রবৃত্তিগুলি অ্যাডজাস্টেড হয়ে ওঠে আদর্শের প্রতি অচ্যুত টানের ফলে, তখন তার নজরটা বদলে যায়। তখন দেখে সবই কসমস, শৃঙ্খলা। জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে যার জ্ঞান নেই সে আকাশের দিকে চেয়ে মনে করে গ্রহ নক্ষত্রগুলি এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আছে চারিদিকে। কিন্তু যে জ্যোতির্বিজ্ঞান জানে সে দেখে কতগুলি নক্ষত্রপুঞ্জ এমন ভাবে গঠিত হয়ে কসমস সৃষ্টি করেছে যাতে দুনিয়া চলাটা অর্থপূর্ণ হয়ে উঠেছে। আমি বুঝি বর্ণবিধান বিশৃঙ্খলার এক অপরিহার্য অঙ্গবিশেষ। বিন্যস্ত বোধ দৃষ্টি যাদের আছে তাদের কাছে সতই এটা ধরা পড়ে। তাহলে প্রত্যেক বর্ণের কাছেই কিন্তু প্রত্যেক বর্ণ অপরিহার্য। যাদের গুণ আছে বা থাকতো তারা আদি যুগ থেকে এখনো পর্যন্ত তারা স্বীকৃতি পেতই, আজও পেয়ে থাকে। আর না মানা মানে নিজেকেই না মানা। সেই জন্য যে যেই থাক বা যে ধাত নিয়ে জন্মগ্রহণ করেছে সেটা তার বর্ণ, সেইটাকে মানতেই হবে। সেটা ঠাকুর বলছেনই যে যেটা বোঝে না সে সৃষ্টির রহস্য বোঝে না, নিজেকেও অমান্যই করে। এই এতটুকুই বললাম। জয় গুরু। জয়গুরু, জয়গুরু শোনা যাচ্ছে? হ্যালো, জয়গুরু মা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে বলেন। জয়গুরু, শ্রী শ্রী ঠাকুর আমার, শ্রী শ্রী বড়মা আমার, শ্রী শ্রী বড়দাদা আমার, আচার্যদেব দাদা আমার, পূজনীয় বাবাই দাদা আমার, পূজনীয় অবিন দাদা আমার। এখানে যে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে প্রত্যেকের জন্য রইল আমার আনন্দিত। জয়গুরু, মনে হচ্ছে আমরা যেন একটা ক্লাস করছি এবং খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেই ক্লাসটা বর্তমান যুগে সমস্ত পৃথিবীতে দরকার। প্রত্যেকের এই প্রশ্ন উত্তর পর্বের সঙ্গে যুক্ত হওয়া খুব দরকার। খুব মানে এই প্রশ্ন উত্তর পর্বগুলো যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি এবং বিভিন্ন অভিজ্ঞ লোকদের কাছ থেকে যদি শুনে নিতে পারি তাহলে আমাদের ভুল ভ্রান্তিগুলো কম হবে আর আমরা অনেক কিছু জানতে পারবো। তাতে আমাদের পরিবার, সমাজ তথা রাষ্ট্রের অত্যধিক মঙ্গল হবে। তাই বর্তমান যুগে দাঁড়িয়ে এই যে প্রশ্ন, মানে এটাই মূল, যার উপরে আজকে প্রশ্ন হচ্ছে আর উত্তর পাচ্ছি, এটাই কিন্তু মূল। এটাকে বাদ দিয়ে আমরা যাই করি না কেন সব ব্যর্থ, কিছুতেই কিছু হবে না। এই
এই যে প্রশ্নগুলো হচ্ছে এটাই মূল, এর উপরেই সবকিছু দাঁড়িয়ে আছে। তাই যাই হোক, আজকে আমার প্রশ্নটা ছিল যে মেয়েদের ইতিমধ্যে উচ্চ অসম্বর্ণ বিবাহ হয়েছে তাদের সন্তানদের বিবাহ কিভাবে হলে প্রতিলোম এড়ানো যায়। তা আমরা জানি যে এই যে উচ্চ অসম্বর্ণ বিবাহ, তার মানে হচ্ছে এটা অনুলোমে বিবাহ। অনুলোম বিবাহটাকে ঠাকুর খুব মান দিয়েছেন, বলেছেন অনুলোম বিবাহ ভালো। সেক্ষেত্রে ঠাকুর বলেছেন অনুলোম বিবাহ করার আগে কিন্তু একটা সবর্ণে বিবাহ হওয়া দরকার, শ্রী শ্রী ঠাকুর বলেছেন। এখন যাই হোক, অনুলোমে বিবাহ হওয়ার পরে তাদের যে সন্তান সন্ততি, তাদের কিভাবে বিবাহ হওয়া উচিত আমি যতটুকু জানি আমি আমার মতো করে বলছি। কিন্তু আমরা যারা ঠাকুরের আশ্রিত, আমার মনে হয় বিবাহ ব্যাপারে সবসময় ঠাকুর যে বলেছেন আগামী 10,000 বছর তিনি জ্যেষ্ঠে জ্যেষ্ঠে লীলা করবেন, লীলা তিনি করছেন। তাই আমাদের বিবাহ ব্যাপারটা সবসময় ঠাকুর বাড়িতে আমাদের অবগত হয়েই কাজ করা উচিত। কারণ আমাদের বর্তমানে গুরু কিঙ্করদা এখনো আছেন, কুষ্টি বিচার করে ঠিক ভাবে আমাদের বিবাহটা করা উচিত। তথাপি আমি যতটুকু জানি আমি বলছি যে অনুলোম বিবাহটা যে হয় তারপরে তাদের যে ছেলে বা মেয়ে হয়, যেমন ধরুন আজকে ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় কোনো মেয়ের বিয়ে হয়েছে, তার থেকে যে সন্তানটা আসবে সে কিন্তু ব্রাহ্মণই হচ্ছে। কিন্তু কারণ আপনার ক্ষত্রিয় মানে ব্রাহ্মণের সঙ্গে যদি কোনো ক্ষত্রিয় বা বৈশ্য বা শূদ্র মেয়ের বিয়ে হয়, তাদের যে জাত যে সন্তানরা হয়, সন্তানরা কিন্তু ব্রাহ্মণেরই হলো। কিন্তু কিন্তু আমরা যখন বিয়ে দিব, আমরা ধরেন মেয়েকে যখন বিয়ে দিচ্ছি, সেই মেয়েকে আমরা ব্রাহ্মণের ছেলের সঙ্গে বিয়ে দিব। ব্রাহ্মণ মনে করেন যে আজকে ব্রাহ্মণের ছেলের সঙ্গে, আমি একটা ধাপ দিয়ে বোঝাচ্ছি, একটা ব্রাহ্মণের ছেলের সঙ্গে ক্ষত্রিয় অথবা বৈশ্য অথবা শূদ্রের মেয়ের বিয়ে হয়েছে, তার থেকে যে সন্তানটা হলো মেয়ে সন্তান হলে আমরা ব্রাহ্মণে বিপ্রের ছেলের সঙ্গে বিয়ে দিব। এই বিপ্রের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার পরে মনে করেন যে বেশ কয়েকটা জেনারেশন মেয়ে হলে পরে তারা যখন মানে ক্রমাগত বিয়ে হবে বেশ কয়েকটা পুরুষ, তখন তারা কিন্তু বিপ্রই হয়ে যাবে। আর যদি ছেলে হয়, সেই ছেলে ব্রাহ্মণের সঙ্গে মনে করেন ক্ষত্রিয় মেয়ের বিয়ের ফলে ছেলে হয়েছে, সেই ছেলেকে বিয়ে দিতে হবে তার মায়ের বর্ণের সঙ্গে। তার মায়ের বর্ণের সঙ্গে, মা যদি ক্ষত্রিয় হয়, ক্ষত্রিয় ঘরের মেয়ের সঙ্গেই ছেলের বিয়ে দিতে হবে, না হলে সেক্ষেত্রে কিন্তু চূড়ান্ত প্রতিলোম হয়ে যাবে। কারণ আমরা জানি যে যে আমাদের যে স্পামটা থাকে মানে পুরুষদের আর মেয়েদের যে আমাদের যে ওভামটা থাকে, তা এই ওভামটা যদি স্পার্মের থেকে বেশি শক্তিশালী হয়ে যায়, সেখানে যে মেটেরিয়াল গুলো থাকে ওভামের, তা সেটা যদি স্পার্মের থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে যে সন্তানটা আসবে সেই সন্তানটা ভালো হয় না, প্রতিলোমের সন্তান হয়ে যায়। তা সেই জন্য সবসময় আমাদের মাথায় রাখতে লাগবে যে ওভামের যে জেনেটিক মেটেরিয়াল গুলো থাকে সেটা যেন স্পার্মের থেকে কমজোরি হয় অথবা সমান হয়, তাহলে কি হবে, উন্নত মানের সন্তান পৃথিবীতে আসতে পারে। তা সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে যদি মেয়ে হয় সেক্ষেত্রে মেয়েকে আমরা সেই বাবার যে বর্ণ সেই বর্ণের ছেলের সঙ্গে আমরা বিয়ে দেব। এখন সাপোজ ধরুন বাবা ক্ষত্রিয় বর্ণ, মা হয়তো বৈশ্য বর্ণ, তাদের দুজনের মিলিত অবস্থায় যে সন্তান মেয়ে সন্তানটা হলো, সেই মেয়ে সন্তানকে আমরা বিপ্রবর্ণেও বিবাহ দিতে পারি, মানে উঁচু বর্ণের ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, কিন্তু নিচু বর্ণে দেওয়া যাবে না। আর ছেলে যে হবে, এই মানে অনুলোমে বিবাহ পরে যে ছেলে সন্তানটা হবে তাকে কিন্তু মার বংশ থেকে নিয়ে আসতে হবে। মানে মার বংশ মিন্স হচ্ছে মা যে বর্ণ আর কি, বংশ নয়, মা যে বর্ণ, মা যদি ক্ষত্রিয় হয় ক্ষত্রিয়, যদি বৈশ্য হয় বৈশ্য, যদি শূদ্র হয় শূদ্র। কারণ কি ঠাকুর বলেছেন যে এক বর্ণ থেকে আরেক বর্ণে উন্নীত হওয়া যায় না, এ ধারণাটা ভুল। ক্ষত্রিয়রা যদি পরপর 7 পুরুষ ধরে ব্রাহ্মণদের কৃষ্টিকে অনুশীলন করে, আর বৈশ্যরা যদি 10 পুরুষ এবং শূদ্ররা যদি 15 পুরুষ ব্রাহ্মণগত কৃষ্টিকে অনুসরণ করে, তাহলে ব্রাহ্মণত্ব লাভ করা যায়। শ্রী শ্রী ঠাকুর এই কথা কিন্তু ভুলে গেছেন, আর্য শাস্ত্র তাই সমর্থন করে। সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে অনুলোমে বিয়ে তো হলো, এখন সন্তান সন্ততির বিয়ে কিভাবে দেব। আমরা মেয়ের বিয়ে সবসময়
বাবার যে বর্ণ সেই বর্ণে অথবা তার থেকে উঁচু বর্ণের ছেলের সঙ্গে দিতে পারি, কিন্তু পুত্র সন্তান হলে তার বিয়েটা মা যে বর্ণ থেকে এসছে সেই বর্ণের মেয়ের সঙ্গেই দিতে হবে, না হলে কিন্তু ওখানে চূড়ান্ত প্রতিলোম হয়ে যাচ্ছে। তাই বিয়েটা খুব চিন্তা ভাবনা করে, খুব বিচার বিবেচনা করে আমাদের দিতে হবে। আর বিয়ের মধ্যেই লুকানো থাকে জীবনের প্রত্যেকটা জিনিস, ভালো মন্দ সবকিছু। বিবাহটা যদি সঠিক না হয় তাহলে জীবনে কিছুই ঠিকঠাক হয় না। এই বলেই আমি আমার প্রসঙ্গ রাখছি। জয় গুরু। জয় গুরু। লিপিকা মা, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এই বিষয়ের উপরই আরেকটা প্রশ্ন রয়েছে, রিলেটেড একটু, তাই আপনাকে অনুরোধ করব এটা একসাথে বলে দেওয়ার জন্য। যে হ্যাঁ, যাদের ইতিমধ্যে ভুলবশত প্রতিলোম বিবাহ হয়েছে তাদের সন্তানদের বিবাহ কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে, বলছি যে যাদের ইতিমধ্যে প্রতিলোমে বিবাহ হয়ে সন্তান হয়ে গেছে, সেক্ষেত্রে কন্যা সন্তানদের ক্ষেত্রে তো একটা পথ আছে। মানে প্রতিলোমজে যে কন্যা হয় আর কি, মেয়েরা হয়, মেয়েদের মাতৃকুলের সমান বা তার থেকে উঁচু কুলে বিবাহ দিতে হবে। পরের বংশে যে কন্যা সন্তান হবে, মানে ওই যে মেয়েটাকে বিয়ে দেওয়া হলো, মানে মা যে বর্ণ থেকে এসছে উঁচু বর্ণ, সে মায়ের বর্ণ বা তার থেকে উঁচু বর্ণে তার মেয়েটাকে বিয়ে দিতে হবে। বিয়ে দেওয়ার পরে সেই বংশে যদি আবার কন্যা সন্তান হয়, তাকেও ওইরকম করে উঁচু কুলে বিবাহ দিতে হবে। এইরকম করে যদি কয়েক পুরুষ চালিয়ে যাওয়া যায়, তাহলে কি হয়, প্রতিলোমজে যে কুফলটা, সেই কুফলটা কেটে যায়। কেটে কি হয়, স্বাভাবিকতা ফিরে আসে। এটাকে ঠাকুর বলেছেন প্রত্যাবর্তনী প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে প্রত্যাবর্তনী প্রক্রিয়া বলেছেন। আর যেমন ধরুন, মানে কি ব্যাপারটা, মানে প্রচুর জটিল। এই প্রতিলোমের সন্তান হয়ে গেলে বিয়ে দেওয়াটা খুবই জটিল। মেয়েদের ক্ষেত্রে যদিও বা হয় এরকম করে, মানে মা যে বর্ণ তার থেকে উঁচু বর্ণের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে, এরকম করে বেশ কয়েকটা পুরুষ কন্যা সন্তান হলে তাকে বিয়ে দিয়ে আবার তাকে প্রত্যাবর্তনী ক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনা যায়, প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনা যায়। কিন্তু ছেলে হলে পরে খুবই অসুবিধা। কারণ শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মেয়েরা চর প্রবল বলে তাদের প্রত্যাবর্তনীয় অনেকটা সহজ, কিন্তু পুরুষরা স্তয়ী প্রবল বলে প্রত্যাবর্তনী প্রক্রিয়ার ভিতর দিয়ে তাদের নিয়মন অত্যন্ত সুকঠিন। প্রত্যাবর্তনী সম্ভবতা যেখানে অত্যন্ত সংকীর্ণ বা সুকঠিন, সেখানে জননবর্তনা স্তব্ধ হয়ে রাখাই সমীচীন। তার মানে মানে প্রতিলোমজের বিকৃতি তো আছেই। চূড়ান্ত বিকৃতি কিরকম জানেন? চূড়ান্ত বিকৃতিটা হচ্ছে যে ব্রাহ্মণ মাতার গর্ভে যদি শূদ্র পিতার ঔরসে যদি পুত্র সন্তান হয়, ব্রাহ্মণ মা আর শূদ্র পিতার ঔরসে যদি পুত্র সন্তান হয়, ঠাকুর বলেছেন সেখানে পুত্র সন্তানদের বিবাহ করাই নিষিদ্ধ। প্রয়োজনে কি হয়, জনন বর্তনা স্তব্ধ হয়ে রাখাই সমীচীন। তো এই হলো পরিস্থিতি। কারণ প্রতিলোমে বিয়ে হয়ে সন্তান হয়ে গেলে মেয়েদের ক্ষেত্রে মা যে বর্ণ উঁচু বর্ণ তার থেকে উঁচু বর্ণে বিবাহ দেওয়া দিলে, তারপরে বেশ কয়েকটা জেনারেশন যদি কন্যা সন্তান হয় তাদেরকে বিবাহ দেওয়ার পরে প্রত্যাবর্তন ক্রিয়ার মাধ্যমে, মানে প্রত্যাবর্তনী ক্রিয়া যেটা ঠাকুর বলেছেন, এই ক্রিয়ার মাধ্যমে তারা আবার আসল জায়গায় ফিরে আসতে পারে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে তো মুশকিল। কারণ ঠাকুর এটা বলেছেন, আমি এই যে ঠাকুর যে ছড়াটা দিয়েছেন সেটার মাধ্যমেই আমরা অনুভব করতে পারলাম যে মেয়েদের যেটা সম্ভব, প্রতিলোমে ছেলে হলে তা খুবই প্রবলেম। বিশেষ করে ব্রাহ্মণের মায়ের কাছে যদি মানে মায়ের গর্ভে যদি শূদ্র পিতার ঔরসে সন্তান হয়, সেক্ষেত্রে কিন্তু ঠাকুর বিবাহটা না দিতেই বলেছেন। সেখানে জনন প্রক্রিয়া স্তব্ধ করে দিতে বলেছেন। কারণ আমরা জানি যে প্রতিলোম কত ভয়ানক। প্রতিলোম মানে কি বলবো, যে মানে এত সাংঘাতিক, যার জন্য বর্তমান পৃথিবীর পরিস্থিতি আজকে এরকম হয়ে গেছে যে প্রতিলোম সন্তান কি করতে পারে না তারা। তা যারা ঠাকুরের চরণ আশ্রিত হয়ে আছেন অথচ ভুলবশত আগে বিয়ে হয়ে গেছে, তা প্রতিলোমে সন্তান হয়ে গেছে, তারপরে ঠাকুরকে পেয়েছেন, আমাদের তো ভয় নেই, আমাদের তো মালিক রয়েছেন, আমাদের পূজনীয় বাবাই দাদা আচার্যদের দাদা পূজনীয় অবিন দাদা রয়েছেন। আমরা দেওঘরে যাব, সেখানে গিয়ে তাদেরকে নিবেদন করব, তারা যেভাবে চলতে বলবে আমরা সেইভাবেই চলবো। কারণ ঠাকুর তো আমার আমার তাই আমি যদি ঠাকুরকে পেয়ে থাকি তাহলে আমার ভয় নেই। এখানে হয়তো কোনো মা, সেরকম মা যদি উপস্থিত থাকেন, ভয় পাবেন না। কারণ ঠাকুরকে যদি শক্ত করে ধরে থাকেন আর যজন যজন ইষ্টবিধি সস্তৈনী সদাচার যদি সঠিকভাবে পালন করেন আর মালিকের হাত ধরে যদি থাকেন, কোনো ভয় নেই। তিনি
আমাদের প্রতিবিধান দিবেনই, কারণ আমরা তার কাছে যাব, তার কথা ছাড়া ছেলের বিয়েটা আমরা কিছুতেই ঠিক করতে পারবো না। তার নির্দেশ পালন করেই আমাদের ছেলেকে বিয়ে দিতে হবে। এই বলেই প্রত্যেককে আনন্দিত জয়গুরু জানিয়ে আমি আমার কথা রাখছি। জয়গুরু। জয়গুরু। হ্যাঁ, লিপিকা মা খুব সুন্দরভাবে, খুব ডিটেলসে আমাদের বিষয়টা বুঝিয়ে দিলেন। খুব সুন্দর লাগলো আলোচনা। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন, টুলু দেবনাথ, দেবনাথরা কোন বর্ণে পড়ে একটু জানাবেন। আচ্ছা, এটা যদি কেউ বলে দেন, দেবনাথরা কোন বর্ণে পড়ে। লিপিকা মা বলে দিন আপনি একটু। দেবনাথদের নিয়ে আগের দিন একজন প্রশ্ন করেছিলেন, দেবনাথরা কোন বর্ণ হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন টুলু মা, বা হ্যাঁ, আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাব। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে মেয়েরা দ্বিতীয় বিবাহ করতে পারে। উজ্জ্বলা মাকে অনুরোধ করব আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট করে দেওয়ার জন্য। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু। আমার প্রশ্নটা হলো, কোন কোন ক্ষেত্রে মেয়েরা দ্বিতীয় বিবাহ করতে পারে। দ্বিতীয়বার বিবাহের প্রশ্ন আসে এরকম নারী, অথবা এখন যেটাকে ডাইভোর্স বলা হয়, বিচ্ছেদ, তাদের ক্ষেত্রেই দ্বিতীয়বার বিবাহের প্রশ্ন আসে। যদিও এটা খুবই খুবই মানে ক্ষতিকর মেয়েদের জন্য। ঠাকুর বলছেন মেয়েদের একটাই আদর্শ, একটাই জীবন, একটাই কেন্দ্র, সেটা হলো স্বামী এবং গুরু। তাও সিস্টার ঠাকুরের কাছে আলোচনা প্রসঙ্গে আমরা নানা জায়গায়, অনেক জায়গায় দেখেছি অনেক বাল্য বিধবা তার কাছে পরম স্নেহে, পরম আদরে নারিশমেন্ট পেয়েছেন। সিস্টার ঠাকুর নারী নীতি গ্রন্থে বিধবার আদর্শ কি বলছেন, 167 নম্বর বাণীতে বলছেন, বিধবার আদর্শ ইষ্ট বা গুরুর আদর্শে অনুপ্রাণিত হইয়া, অন্তরে স্বামীকে অটুট রাখিয়া, ব্রহ্মচর্য পরায়ণা হইয়া, উপযুক্ত সেবায় পারিপার্শ্বিক ও জগতে ইষ্ট প্রতিষ্ঠা করিয়া নন্দিত হইয়া গত স্বামীর আত্মাকে নন্দিত করা। কিন্তু বিধবা বিবাহ কখন কখন প্রয়োজন হয় সেটাও ঠাকুর বলছেন, বাল বৈধব্যে। পরবর্তী 168 নম্বর বাণীতেই তিনি আবার এইটাকে ভেঙে বলে দিয়েছেন, যদি তুমি বিধবা হইয়া থাকো, তোমার মস্তিষ্কে গত স্বামীকে লক্ষ্য করিয়া যদি কোনো প্রকার টান, উদ্বেগ ও আকাঙ্ক্ষা নাই থাকিয়া থাকে, আর সে স্বামীকে যদি তুমি স্বেচ্ছায় বরণ করিয়া না থাকো, এবং তাহার স্মারক সন্তান সন্ততি যদি নাই থাকিয়া থাকে, এবং তোমার যদি মনে পুরুষাকাঙ্ক্ষা জাগিয়া তোমাকে চঞ্চল ও উদ্বেল করিয়া তোলে, সর্ববিষয় শ্রেষ্ঠ আদর্শবান কোন পুরুষকে তুমি অনায়াসে বরণ করিয়া তোমার স্থিতি ও উৎকর্ষকে তাহার সহিত নিবদ্ধ করিয়া তাহার সহিত আদর্শে সার্থক হইতে পারো। ইহাতে তুমি পাতিত্বকে এড়াইয়া পবিত্রতাকে লইয়া অস্খলিত জীবন যাপন করিতে পারিবে। 168 নম্বর বাণীতে কথা বলছেন। শ্রী ঠাকুর তো সবসময় চেয়েছিলেন জীবন বাঁচা, বাড়া, মানে অস্তিত্বকে রক্ষা করা, কাউকে তিনি কখনো ফেলে দেননি। তাই কোনো বাল বৈধব্য যিনি যার হয়েছে, স্বামীকে যিনি হারিয়েছেন, তার ভেতরের চাহিদাগুলো তো থেকে যায় গুপ্তভাবে। এরকম অনেক মস্তিষ্ক বিক্ষিপ্ত রমন সাহার মায়ের কথা আমরা শুনি শ্রী ঠাকুরের কাছে, তারা নারিশমেন্ট পেয়েছিলেন, তাদেরকে অনেককে ঠাকুর এমনি করে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন। পরবর্তী ইয়েতেও আমরা দেখেছি শ্রী বরদার সময়। তো কিন্তু যেটা যাদের পক্ষে এটা সম্ভব না, তখন ঠাকুর অনেকে পারেন যে সবকিছু পরিত্যাগ করে শুধুমাত্র ইষ্টকে নিয়ে গত স্বামীর ইয়েকে ছাপ নিয়ে জীবন কাটিয়ে দিতে, কিন্তু সবার পক্ষে এটা সম্ভব না। পারিপার্শ্বিকও আমাদের অত্যন্ত এখন মানে বিচ্ছিন্ন প্রকৃতি, পরিবেশ ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে,
নারী শরীর বা নারী মনকে। তো সেই ক্ষেত্রে ঠাকুর বলছেন গত স্বামীর কোনো টান বা তার প্রতি কোনো টান নাই, উদ্বেগ নাই, আকাঙ্ক্ষা নাই, নিশ্চিন্ত জীবন। এই ক্ষেত্রে যদি তুমি না পারো থাকতে, সব দিকে শ্রেষ্ঠ, সেখানেও ঠাকুর বলছেন আবার সর্ববিষয় শ্রেষ্ঠ আদর্শবান যিনি কেমন পুরুষকে আবার বিবাহ করতে বলছেন? যিনি সবসময় ইষ্টকে নিয়ে, গুরুকে নিয়ে, মাথা নিয়ে চলেন, এরকম কোন পুরুষকে স্বামী রূপে বরণ করে তার বাকি জীবনটা যাতে উচ্ছল সুন্দর হয়, একটা বিধবা মানুষ সে যাতে একটা সুন্দর জীবন পায়, সেক্ষেত্রে সে দ্বিতীয়বার বিবাহ করতে পারে। আমি আমার এই বাণী পড়ে আমার এই বোধ হয়েছে, আমি সেটাই বললাম। জয় গুরু। জয় গুরু। উজ্জ্বলমা এক বিবাহ করা সম্ভব, কারণ ঠাকুর তো বলেছেন যে জন্য যে অনুষ্ঠানকে পিছনে ফেলে আসবার যোগ্যতা রাখে, রাখুন কোনটি করেন। এবার শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, দীপিকা মা যদি এই প্রশ্নটা আমাদের বুঝিয়ে দেন, তাকে অনুরোধ করব। জয় গুরু। এখানে প্রশ্নটা করা হয়েছে, কোনো সন্তান বৈশ্য বংশে জন্মালেও শিক্ষায়, দীক্ষায়, চরিত্রে ও কর্মক্ষেত্রে যদি কোনো ব্রাহ্মণ সন্তানকেও পিছনে ফেলে আসবার যোগ্যতা রাখে, তাহলেও কি সে ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করতে পারবে না? সবার আগে আমাদেরকে জানতে হবে ব্রাহ্মণ কাকে বলে। ব্রাহ্মণ কথার অর্থ কিন্তু যে ব্রহ্মকে জানে, তার ব্রহ্মকে জানার অধিকার সবারই রয়েছে, সেই ব্রাহ্মণ। এখানে ব্রাহ্মণ, আর যদি কোশ্চেনটা ঠিক হয়নি, কোশ্চেনটা মানে বিপ্র এখানে হয়তো কথাটা, সেটা হয়তো বোঝাতে চেয়েছে, আমার তাই মনে হচ্ছে। হ্যাঁ, বিপ্র, সেই অর্থে ব্রাহ্মণ আমরা সবাইকেই বলতে পারি। ব্রহ্মকে যা জানা, পরম পিতা ব্রহ্মকে যা অধিকার আছে জানা, সবারই অধিকার আছে, যে জানে সেই ব্রাহ্মণ। তা যে জন্মগত বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে তারা এসেছে, সেটার কিন্তু কখনো ব্যত্যয় হয় না। সেটা বিপ্র ব্রাহ্মণ হতে পারে, কিন্তু ব্রাহ্মণ বিপ্র নাও হতে পারে, শূদ্র হতে পারে, বৈশ্য, এখানে যেমন বৈশ্য, ক্ষত্রিয়, যে কোনো বর্ণেরই হতে পারে। তা আবার আজকাল দেখা যায় যে ডাক্তাররা ব্লাড গ্রুপ দেখে। কেন দেখে না? দেখছে যে ব্লাড গ্রুপ যদি ম্যাচিং না হয়, তাহলে নানা রকম রোগ হয়। সেই রোগগুলো সেই ব্লাড গ্রুপের যে তারা ক্যারি করতে থাকে, সেই জন্য ম্যাচিং হয় না। তাহলে ম্যাচিং করলে যা হয় তাই করাই ভালো। যে যে বর্ণ, আমরা চারটে তো থাক, একটু আগে আলোচনাও করা হলো যে চারটে থাক বা বর্ণ, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, জন্মগতভাবে যেই যেই বর্ণের তারা সেই বর্ণেই থাকা ভালো। তা আমাদের ঋষিরা তো মন্ত্রদ্রষ্ট, তারা যে যেমন আমাদের বাবার বাড়ি আমি বলছি, যেমন কাশ্যপ গোত্র, তা কাশ্যপ মুনির বংশধররাই তো আমাদের হয়েছে। আমি এখন বিয়ে হয়ে গোত্রান্তর হয়ে গেছি, এখন সাবর্ণ গোত্র হয়ে গেছে। তা কাশ্যপ মুনি কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এই ধারাবাহিকতা হয়েই আমার বাবা শ্রী ঋচিনন্দন চক্রবর্তী হয়েই জন্মেছিলেন। এটা কিন্তু তারা সেই তখনই দেখেছিলেন। তারে এখানে প্রথম মেন কথাই কিন্তু হচ্ছে বিবাহের সামঞ্জস্য থাকা দরকার। বিবাহে যদি সামঞ্জস্য না থাকে, তাহলে কিন্তু এই ধারাটা নষ্ট হয়ে যায়। তখন এই যে পূর্বপুরুষ আমাদের ঋষিরা, তারা কষ্ট পান।
তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে বিদ্যায়, অর্থে, যে কোনো কিছুতে যদি কেউ মানে উন্নতি লাভও করে, কিন্তু যেটা আমি জন্মগ্রহণ করেছি, যেই বৈশিষ্ট্যটা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, সেইটাকে আমাকে ঠিক রাখতে হবে। আর সেটাকে ঠিক রাখতে গেলে আমাদের বিবাহ সংস্কারটাকে ঠিক করতেই হবে। আর পরমপিতাও বলছেন যে সুপ্রজননের জন্যই কিন্তু সুবিবাহ। এই বিয়েটায় যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু সুপ্রজনন কখনোই হয় না। এই একটু আগে মায়েরা আলোচনা করলেন যে প্রতিলোম বিবাহতে সন্তান কেমন হয় তা তো মায়েরা আলোচনা করলেন, আমরাও দেখি। আর নারীর কি মনোভাব হয় যে যখন মিলনের সময় সে পুরুষটাকে হয়তো যখন সে শিক্ষায় দীক্ষায় অন্য কিছুতে বড় হচ্ছে তাকে বিবাহ করলো, আপাত দেখে মনে হয় যে সে খুব সুখী, কিন্তু মিলনের সময় তখন কিন্তু সে সেই পুরুষটাকে লাথি মারে। এটা কিন্তু শ্রী ঠাকুর বলছেন। তাহলে তার ভিতরে কতখানি আক্রোশ তৈরি হয়, তার পূর্বপুরুষরা হাহাকার করে ওঠে যে আমাকে তোমরা কোথায়, আমাদেরকে তুমি এখানে কোথায় এনে ফেললে, কিভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছ, তারা প্রচন্ড কষ্ট পান। সেই জন্য বিবাহ সংস্কারটাকে ঠিক রাখতেই হবে। সে মানে যেটা আমাদের সমাজে বিপ্রকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে, তা বিপ্রর সাথে বিপ্র পাত্রের সাথে কিন্তু বিপ্র কন্যারই বিবাহ হতে পারে। হ্যাঁ, অন্য কন্যা হতে পারে, কিন্তু বিপ্র কন্যার সাথে কিন্তু অন্য আর 3 বর্ণের কারুরই বিবাহ হতে পারে না, সেখানে কিন্তু প্রতিলোম হয়। আর এখানে যে ব্রাহ্মণকে পিছনে ফেলার কথা, ব্রাহ্মণ কেন, কোনো বিপ্রই বলতে চাইছে, কাউকেই পিছনে ফেলা বা এগোনোর কথা কিন্তু নয়। যে যার বৈশিষ্ট্যে কিন্তু বিদ্যমানই থাকে। সিংহ যখন ঘুমিয়ে থাকে তখন সে সিংহই থাকে, জাগলেও সে সিংহই কিন্তু হয়। আর সে জেগে সে শিকারই করে, তার সে ঘুমিয়ে থাকলে তার সেই বৈশিষ্ট্যটা কিন্তু নষ্ট হয়ে যায় না। সেই জন্য প্রজন্মের পর প্রজন্ম এই বিবাহ সংস্কারটাকে আমাদেরকে ঠিক করে রাখতে হবে। আর বিবাহ সংস্কারে যে বিপ্রত্ব, সেটা স্থায়ীভাবেই থাকে, কিন্তু সেটার নার্চার করে, সেটার পরিপোষণ দিয়ে সেই প্রত্যেকটা বিপ্র বলি, আমি বিপ্র এই জন্য বলছি যেহেতু আমি বিপ্র বংশে, সেই জন্য আমি বিপ্রটাই বারবার আসছে। যে এখানে বৈশ্যর মধ্যে কিন্তু তাদের যে চরিত্রের যে বৈশিষ্ট্য, তাদের ব্যবসা বাণিজ্য করা, আর যে 3 বর্ণ তাদের দেখে রাখা, তার মধ্যে সেটা রয়েছে। শিক্ষায় দীক্ষায় বড় হতেই পারে, পড়াশোনা করে সে বড় হতেই পারে, কিন্তু সে যদি তার নিজত্ব, যে কোনো বর্ণেরই নিজত্বটাকে হারিয়ে ফেলে, তাহলে কিন্তু সেই বাঘ বা সিংহের মুখেই পড়তে হবে আর শেষ হয়ে যাবে। এখানে শ্রী ঠাকুর বলছেন এক জায়গায় যে শূদ্র ব্রহ্মজ্ঞান লাভ করে বিপ্রের গুরু পর্যন্ত হতে পারে, কিন্তু তাই বলে উচ্চবর্ণের মেয়ে বিয়ে করতে পারে না। বিয়ের বেলায় পুরুষের পাত্রের বীজ বৈভব বিচার করতে হবে। পুরুষের বীজ বৈভব নারী যে বীজোৎপন্না তার থেকে সমৃদ্ধতর না হয়, সমৃদ্ধতর না হলেও অন্তত তার সমান যদি না হয়, তাহলে প্রজনন ক্ষেত্রে বিপর্যয় দেখা দেয়। বীজ নিজের স্বাতন্ত্র বজায় রেখে মাটিকে আয়ত্তে এনে তার থেকে নিজের উপযোগী পুষ্টি সংগ্রহ করতে পারে না, বরং মাটি তাকে আত্মসাৎ করে তার বৈশিষ্ট্যকে বিকৃত করে তোলে। আরেকটা ঘটনা আমি ছোটবেলায় শুনেছিলাম, এখন আমার মনে পড়ছে যে আমার দাদু ভাই, আপনারা তো সবাই জানেন, শ্রীযুক্ত ননীগোপাল চক্রবর্তী, তা একবার আমাদের বাড়িতে লাউ গাছ হচ্ছে, তা প্রায় দেখা যাচ্ছে লাউয়ের জালি ধরছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তা দাদুভাই তো কিছুতেই বুঝতে পারছে না কি হচ্ছে ব্যাপারটা, ভালো মতন সারও দেওয়া হচ্ছে, সবকিছুই হচ্ছে, ভালো মাটিও, কিন্তু জালি আসে নষ্ট হয়ে যায়। তখন আমার ঠাকুমা, তিনি কিন্তু কখনো বিদ্যালয়ে যাননি, কিন্তু তার এত জ্ঞান ছিল, এত সব দিকে তার মানে কি বলবো, সব দিকে তার এত চৌখস বুদ্ধি ছিল যে এখনো আমরা সেই ইয়েতেই চলি, ঠাকুমার কথাগুলো মনে করি। তা ঠাকুমা বলছেন, আচ্ছা দেখো তো, আমার মনে হয় যে সার বেশি হয়ে গেছে। তখন দাদু ভাই বললেন, ঠিক কথাই তো বলেছে, কোথায় এক গ্রাম ঘরের বউ, এরা তো
তাদের যে মানসিকতা ছিল যে এনারা তো তেমন পড়াশোনাও করেননি কিছু না, কিন্তু তাদের মধ্যে মূল জিনিসটা কিন্তু ভেতরে ঢুকে গেছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে বীজের থেকে কখনোই কিন্তু মাটি বা তার প্রকৃতি বেশি হলে সেখানে তার যে ফলন সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্য এই যে এখানে যে কোশ্চেনটা করা হয়েছে যে বৈশ্য বর্ণ কি অন্য যে কোনো বর্ণ, আর তিন যে বর্ণ সে তারা যদি আচারে বিচারে শিক্ষায় দীক্ষায় চরিত্রে উঁচুও হয়, ব্রহ্মজ্ঞান লাভ করে, কিন্তু বিবাহের ক্ষেত্রে তারা কখনোই তাদের উঁচু, যেমন বৈশ্যের উঁচু বর্ণ ক্ষত্রিয় বা বিপ্র তাদের মেয়েকে বিয়ে করতে পারে না। সেখানে তাহলে কিন্তু বিপর্যয় নেমে আসবে। এই এতটুকুই আমার মনে হলো। জয়গুরু। জয়গুরু, খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন দীপিকা মা। আচ্ছা, ধৃতি মঞ্জু মা। এই প্রসঙ্গটা আমি আরেকবার একটু বলতে যাচ্ছি। এই প্রশ্নটা হ্যাঁ আমি লিপিকা ভুঁই মা বলছি হ্যাঁ, যে বলুন। এখানে যে প্রশ্নটা ছিল, কোন সন্তান যদি বৈশ্য বংশে জন্মগ্রহণ করে কিন্তু শিক্ষায় দীক্ষায় চরিত্রে কর্মক্ষেত্রে সে যদি অনেক ব্রাহ্মণ সন্তানকে পিছনে ফেলে আসবার ক্ষমতা রাখে, অর্থাৎ তবে কি সে ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করতে পারবে? এরকম তো প্রশ্নটা ছিল। তা এরকম ছিল তো প্রশ্নটা। তা ঘটনাটা হচ্ছে যে যে কোনো সন্তান বৈশ্য বংশে জন্মগ্রহণ করেছেন, যে বৈশ্য বংশে জন্মগ্রহণ করলে কি হবে, তার যে ভিতরের যে গঠন বৈশিষ্ট্য বৈশ্য বংশেরই বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যগুলি যদি হাজার হাজার বছর ধরে তার শিরায় উপশিরায় সহজভাবেই প্রভাবিত হচ্ছে, সে যতই শিক্ষায় দীক্ষায় উন্নত হোক না কেন, তার যে স্পার্মের জেনেটিক মেটেরিয়াল কিন্তু সেটা কিন্তু অবিকৃতই থেকে যাচ্ছে। সে যতই শিক্ষায় দীক্ষায় পারদর্শী হোক, তার ভিতরের যে মূল যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু অবিকৃতই থেকে যাচ্ছে, জেনেটিক মেটেরিয়াল গুলো। তাই এক পুরুষে অর্জিত বৈশিষ্ট্য সে কখনোই স্পার্মের জেনেটিক মেটেরিয়ালের ভিতর পরিবর্তন আনতে পারে না। এটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত একটি সহজ সত্য। তাই সে যতই বহির গুণাবলীতে সজ্জিত হোক না কেন, সে যতই তার গুণ থাকুক না কেন, তার যে স্পার্মের যে ঠিক বৈশ্য বৈশিষ্ট্যই বহন করে। সে যে বৈশিষ্ট্য, তার ভিতরে যে বৈশিষ্ট্যগুলো সেটা বৈশ্যর বৈশিষ্ট্যই বহন করে। আর সে যদি ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করে, তবে তার স্পার্মের যে জেনেটিক মেটেরিয়ালকে সে গ্রহণ করে, ওভাবের অপেক্ষাকৃত উন্নত জেনেটিক মেটেরিয়ালের এক বিকৃত অসাম্যের সৃষ্টি করবে। আর এর ফলে যদি কোনো সন্তান হয়, সেই সন্তান কি হবে? প্রতিলোমজ জাতক হবে, সন্তানটা হবে প্রতিলোমজ। তা সেই জন্য সে বৈশ্য যদিও হয়, পূর্ববর্তী মা বলে গেলেন যে সে যদি অনেক কিছু বিদ্যায় পারদর্শী হয়, কখনোই বৈশ্যর ছেলে ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করতে পারবে না। এর আগে আলোচনা আমি বলেছিলাম যে সবসময় ব্রাহ্মণ মেয়েদের বিশেষ করে মনে রাখতে হবে সে নিচের দিকে তাকাবেই না। যেমন শূদ্রের ছেলে উপরের দিকে তাকাবে না, মানে সে ক্ষত্রিয় বৈশ্য মানে বিপ্র, এই বিপ্র ক্ষত্রিয় বৈশ্য অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, এই এই তিন শ্রেণীর মেয়েদের দিকে যেমন তাকাবেই না, তদ্রূপ ব্রাহ্মণের মেয়েরা অর্থাৎ বিপ্রের মেয়েরা কখনোই ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের মানে মানে ক্ষত্রিয় বৈশ্য শূদ্ররা যতই বিদ্যা শিক্ষায় পারদর্শী হোক না কেন, তাদের দিকে কখনোই তারা তাকাবে না। কারণ কি, তাদের সঙ্গে বিপ্রের মেয়ে কোনোদিনই বিবাহ হতে পারে না, আর যদি হয় সেটা হয়ে যাবে চূড়ান্ত প্রতিলোম। তাই বিপ্রের মেয়েদের কোনোভাবেই নামা ওঠা কোনোটাই তাদের চলবে না। এটাই হচ্ছে মূল কথা। জয়গুরু। জয়গুরু। হ্যাঁ, লিপিকা মা খুব সুন্দরভাবে একদম টু দি পয়েন্ট খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন, দুজনে মিলে খুব ভালো বললেন। আচ্ছা, ধৃতি মঞ্জু মাও কিছু বলতে চেয়েছেন, তাকে আমি অনুরোধ করবো বলার জন্য। এই সব নিয়ে তো বর্ণ ইত্যাদি নিয়ে সমস্ত কিছু নিয়ে সুন্দর আলোচনা হয়েছে। মূল ব্যাপারটা হচ্ছে যে এই যে বর্ণর ভাগটা, বর্ণ বৈষম্য বা বর্ণ ভাগ, এটা কিন্তু মানুষের সৃষ্টি না। অনেকে এটা ধারণা তো যে বর্ণাশ্রম একটা অর্থহীন চিন্তাধারা, এর কোনো মূল্য নেই, বা আমাদের এই যে ঠাকুর বাড়িতে এগুলো বলা হচ্ছে এই সব নিয়ে বলতে থাকে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু এটা প্রকৃতির মধ্যেই কিন্তু এটা ইভলভ হয়েছিল, এটা কিন্তু প্রকৃতির থেকেই সৃষ্টি। মানে একটা সময় তো মানুষ, ইতিহাসের পাতাতেই আমরা জানি যে একটা সময় মানুষ গুহায় থাকতো, এবং তারপর তারা যখন তারপর আগুনের ব্যবহার শেখে, তারপর একসাথে তারা কি করলো, একটা গুচ্ছে গুচ্ছে বাস করতে শুরু করলো। যে কিছু মানুষ অনুভব করলো যে মাটিতে ফল ফেলে দিলে সেই ফলটা থেকে একটা আবার গাছ হচ্ছে, এবং সেই ফলই হচ্ছে, এবং সেই বীজটা যদি রেখে দেওয়া যায় তাহলে সেই চাষ
সেই ফলটা পেতে পারি। এই যে চাষের কনসেপশনটা তাদের বুদ্ধিটা এলো, এরাই কিন্তু ব্রাহ্মণ বলে মানে চিহ্নিত হলো। আর কিন্তু চাষ করলে তো শুধু হবে না, সেটাকে রক্ষা তো করতে হবে, কত কিছু জন্তু জানোয়ার বা মানুষের সেটাকে ক্ষতি করতে পারে। তাই জন্য একদল লোক, শক্তিশালী লোক, সেই ক্ষত থেকে ত্রাণ করলো, সেই জন্য তারা ক্ষত্রিয় হলো। আর মানে তারা সেটাকে এটা হচ্ছে সেটা পাহারা দিল, সবাইকে রক্ষা করলো। আর চাষের ফসলটা, এটা যে জীবিকা হলো, চাষের বুদ্ধিটা তাদের মাথায় যে এলো, তারা তো ব্রাহ্মণ হয়েছে। কিন্তু এটার পর সেই অতিরিক্ত ফসলটা অন্যদের দিয়ে, সেটা প্রথমে তো টাকা পয়সা ছিল না, বিনিময় প্রথা। আমার ঘরে ধানটা তো তোমায় দিচ্ছি, তোমার গমটা আমি নিচ্ছি, এই কাজে যারা লাগলো তারা বৈশ্য হলো। আর এই সমস্ত নিংড়ে মানে চাকা এগিয়ে নিয়ে গেল যারা, এই তিন জাতের, তারা প্রণম্য হলো। ঠাকুর তাদের প্রণাম করেছেন। এর মধ্যে কিন্তু কোনো সংস্কার নেই। তাই জন্য ঠাকুর বলেছেন যে বিপ্লব কি জানো, বিপ্লবরা শূদ্র হলো দেশের চাকা, বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পূরণ বিপ্রধান। একটু আগে বৌদি বলছিল যে তা কখনো হতে পারে না, যে অন্যদের ভালো লাগা আসে না। যখন রাজা দুষ্মন্ত যখন ওই শকুন্তলাকে পছন্দ করেছিলেন, তখন তারা এসে বললো যে কর্ণমুনির কন্যা, তখন উনি বললেন তোমরা গিয়ে খোঁজ নাও তো। উনি যদি আমি ক্ষত্রিয় জাত সন্তান, শকুন্তলা যদি বিপ্রকন্যা হতো তাহলে আমার চোখে ভালো লাগতো না, আমি তার পানিপাত্রী হতে পারতাম না। ঠাকুর আমাদের এই বিজ্ঞানটাই বুঝিয়ে দিলেন। এবং খোঁজ নিয়ে দেখা গেলো যে সে ক্ষত্রিয় জাতা, কর্ণমুনি তার পালক পিতা, এবং তাদের ঘরে জন্ম যে হলো ভরতে, সে ক্ষত্রিয় সন্তান। আমরা পড়েছি সে বাঘ সিংহের সাথে খেলতো, মুখ ফাঁক করে তাদের দাঁত গুনতো, সেই তেজ বীর্য কতখানি হয়েছিল। তো এটাই হচ্ছে বর্ণাশ্রম, এই বর্ণাশ্রম, এবং এইটাকেই আমাদের কিন্তু মেনে চলা উচিত। ঠাকুরকে বলা হয়েছে যে ঠাকুর আপনি কি চান যে মুচির ছেলে তাহলে মুচি হয়ে থাকবে? ঠাকুর বলেছেন কখনো না, আমি চাই মুচির ছেলে লেদার টেকনোলজিস্ট হোক, চাষির ছেলে ফার্মাসিস্ট হোক, আমি চাই জেলের ছেলে ফিশার সায়েন্সে অধ্যাপনা করুক। ঠাকুর কিন্তু কাউকে ছোট করতে আসেননি। কোনো বর্ণাশ্রম মানে বর্ণ বিভেদ নয়, কাউকে দূরে সরিয়ে দেওয়া নয়, ভেদাভেদ নয়। চারটে বর্ণের নিজ নিজ বৈশিষ্ট্য আছে, সেটা মিলে গেলেই ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়, যেটাকে প্রতিলোম বলা হয়। সেই জন্য এই বিজ্ঞানটা আমাদের নিজেদের যেমন বুঝতে হবে, সেটা অন্যদের বোঝাতে হবে। আমি এটাই বলছি, যেটা এবং সমস্ত জায়গাতেই কিন্তু এই বর্ণাশ্রম কিন্তু প্রথম থেকে আছে। এটা ঠাকুরের সৃষ্টি নয় বা হঠাৎ করে নয়, এটা প্রকৃতির বুকে এটা ইভলভ হয়েছিল। আর অন্যকে প্রশ্ন করেছিল আমি সেটা জানি না, আমি এতটা বললাম। রীতি মঞ্জুমা অভূতপূর্ব ইষ্ট প্রসঙ্গ করলেন, যে বর্ণাশ্রম বিষয়টা তিনি পুরো বুঝিয়ে দিলেন। খুব খুব ভালো লাগলো, অত্যন্ত সমৃদ্ধ হলাম, যথার্থ আলোচনা হয়েছে। আচ্ছা, এখানে যে বলছেন কি নাম, টুলু দেবনাথ মা, দেবনাথরা হচ্ছে ব্রাহ্মণের অনুলোমজ সন্তান, তো তাদেরকে নিজের বর্ণেই বিবাহ দিতে হবে, অন্য কোনো বর্ণে বিবাহ দিলে সেখানে প্রতিলোম হয়ে যাবে। সেজন্য এবং এদের মধ্যে যে বলছেন শিব গোত্র একটাই গোত্র দেখা যায়, তাই 7 পুরুষের মধ্যে বিয়ে হয়নি এমন বংশে বিবাহ দিতে হবে, এটাই সমাধান। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের স্বপ্না মায়ের জন্য থাকবে। বিবাহের পর পিতৃকুল ও শ্বশুরকুলের উদ্বর্ধন কি বধূর একার দায়িত্ব? স্বপ্না মাকে অনুরোধ করবো এই বিষয়ে বলার জন্য, সময় সংক্ষেপ, তাই সময়ের দিকে লক্ষ্য রেখে বলবেন। জয় গুরু। জয় গুরু। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি একটু বলি, ডাইভোর্স একটি প্রসঙ্গ ছিল, ডিভোর্স যেটা বলছি। হ্যাঁ, তো একটা 5টা 6 প্রার্থনা, কাজে একটি প্রশ্নেরই উত্তর সম্ভব। ডিভোর্স এক কাল ব্যাধি, আমি কি এটার পরিবর্তে ওটা বলবো? তোমাদের বলে ইচ্ছে একটা প্রশ্নের উত্তর হবে, দুটো হবে না। সেই জন্যই বলছি যে ডিভোর্স একটা সাংঘাতিক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আজকাল। তো এই প্রশ্নটা একটু ছুঁয়ে যায়, আমার এটা মনে হচ্ছে বলে বললাম। হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা বলুন মা। তো আজকের দিনে মানে গাড়ি বদল, বাড়ি বদল, শাড়ি বদলের মতো স্বামী বদল, এটা কিন্তু হচ্ছে, এবং খুব মিনিমাম পার্সেন্টেজ ইন্ডিয়াতে হলেও এটা হচ্ছে। আমি একটু ডেটা ছুঁয়ে যাই। আমি আজকে যখন আমি এটা ভাবছিলাম তখন একটু ডেটাটা কালেক্ট করলাম। সেটা খুব বেশি যে আমাদের চিন্তার জায়গা তা নয়, কিন্তু তার একটা ভেতরকার ব্যাপার আছে, সেটা একটু ছোঁয়ার চেষ্টা করছি। যেমন ডিভোর্স রেট যদি দেখি ইন্ডিয়াতে 1%,
স্পেনে 65%, ফ্রান্সে 55%, রাশিয়াতে 51%, ইউএসএ তে 46% এবং বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে 34%। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া হ্যাজ দ্য লোয়েস্ট ডিভোর্স রেট ইন দ্য ওয়ার্ল্ড। মানে কয়েকটি স্টেটের কথা বললাম এবং আমি সম্পূর্ণ ডেটা দেখেই বলছি এই ডিক্লারেশনটা যে সবথেকে লোয়েস্ট হচ্ছে ডিভোর্স রেট ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়াতে। সেটা নেগলিজেবল পার্সেন্টেজ বটে, কিন্তু সমস্যাটা যেখানে খুব মারাত্মক সেটা হচ্ছে ইন্ডিয়াতে ডিভোর্স কম মানে সমস্যা কম তা কিন্তু নয়। স্ট্যাটিস্টিক্স বলছে যে ডোমেস্টিক ভায়োলেন্স সব থেকে বেশি এখানে, মানে ওই আমাদের একটা ব্যাপার আছে না, সমাজ দুর্বিষহ যন্ত্রণা সহ্য করেও পরস্পরের টিকে থাকবার একটা চেষ্টা, এবং তার একটি প্রধান কারণ হচ্ছে সামাজিক ভয়, পাছে লোকে কিছু বলে, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু ডিভোর্সের পথে যাচ্ছি না, তবুও ক্রমশ বাড়ছে, এটা কিন্তু একটা ভাববার জায়গা। আর একটা হচ্ছে আমরা স্টেটের দিকে যদি তাকাই ইন্ডিয়াতে, তাহলে উত্তরপ্রদেশ সব থেকে এগিয়ে, দ্বিতীয়ত কেরালা, তারপর মহারাষ্ট্র, বিহার এবং ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পঞ্চম জায়গাতে রয়েছে আমাদের এই ডিভোর্স রেটে। তো খুব বেশি যে ভালো অবস্থানে আছি তা নয়, বরং ইনক্রিজিং, ক্রমশ বাড়ছে, এটা একটা ভাববার জায়গা। এবং প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে ডিভোর্স, এটা কিন্তু আমাদের ভাবতে হবে যে ডিভোর্সটা কেন হচ্ছে। আমার যেটা মনে হয়েছে শ্রী ঠাকুরের ভাবাদর্শের দিকে তাকিয়ে রিয়ালাইজেশনের উপর দাঁড়িয়ে সেটা দুই একটি কথা বলি। ব্যক্তি স্বাতন্ত্র্য অতি প্রবল আজকে, নারী এবং পুরুষ সহ্য ধৈর্য অধ্যাবসায় এসবের বড় অভাব, ভালোবাসার অভাব, মেনে চলবার অভাব, মানিয়ে নেওয়ার অভাব, ঐতিহ্য ধর্ম কৃষ্টির প্রতি আস্থা নেই, বিশ্বাসের অভাব, পাশ্চাত্যের অন্ধ অনুকরণ প্রবণতা, নারীর অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষায় এমন একটা জায়গায় পৌঁছে গেছে নারী যে অধ্যত্বের জায়গায় পৌঁছে যাওয়ার মতন, মানে হাম ভি কিসি সে কম নেহি। সতীত্ব, সাধ্বিত্ব, পাতিব্রত্য শুধুমাত্র পুরাণের গল্প কথা, জীবনের সঙ্গে এর কোনো যোগ নেই আজকাল, অচল পয়সার মতো ভুলুণ্ঠিত বিষয়। এরকম আরো আর্থ সামাজিক নানা বিষয় বলতে পারি, আমি সেসব বিষয়ে যাচ্ছি না। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে একটি নারী কখনো ভাবনার জায়গাতেই আসে না, বিবাহ যদি সঠিক হয়, বিধি মাফিক বিবাহ হয়, তাহলে একটি নারী কখনো ভাবতেই পারে না যে সে তার স্বামী থেকে বিচ্ছিন্ন হবে। অর্থাৎ স্বামীর জীবন অবসানের সঙ্গে সঙ্গে স্ত্রীর জীবন অবসান পর্যন্ত হওয়াটা অস্বাভাবিক নয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন। তাই সমাধানের রাস্তায় গিয়ে তিনি কি বলছেন, শ্রী শ্রী ঠাকুর কি বললেন যে বিধি মাফিক বিবাহ হচ্ছে প্রথম সমাধান। আর বিধি মাফিক বিবাহ যখন হলো না, অথচ সেক্সুয়াল রিলেশনটা হচ্ছে আনইকুয়াল ম্যাচিং হচ্ছে, অথচ সেক্সুয়াল রিলেশনশিপ হচ্ছে, তখন পারস্পরিক যে মানসিক দ্বন্দ্ব, পরস্পরের মধ্যে অবসাদ নিয়ে আসে, অপকর্ষ নিয়ে আসে, নৈরাশ্য নিয়ে আসে, এবং এমন একটা ক্ষতের সৃষ্টি হয় যেখান থেকে নন কিউরেবল একটা প্রবলেম, ডিজিজ, মানে আরোগ্য হওয়া প্রায় অসম্ভব। এই হচ্ছে প্রথম সমাধান, যে সুবিবাহের জায়গাটাতে যেতে হবে। দ্বিতীয়ত শ্রী শ্রী ঠাকুর যেটা বললেন যে এই জাতীয় দ্বন্দ্ব সংঘাত যখন সাংঘাতিক রকমের আসছে, তখন কি কোনো ক্রমেই সেখান থেকে বেরিয়ে আসার পথ নেই। ঠাকুর উত্তরে বলছেন যে শুধুমাত্র যদি স্ত্রী এবং পুরুষ একাদর্শে নিয়ন্ত্রিত জীবন পালনে আগ্রহী হয়, তবেই কিন্তু সেটা হতে পারে, এছাড়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। এবং যখন পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন আর একসাথে থাকা যাচ্ছে না, তখন তার সমাধান হিসাবে কিছুটা সুবিধা ডিভোর্স আনতে পারে বলে শ্রী শ্রী ঠাকুর বলছেন আর লিটল অ্যালোভ ফ্রম দোজ ক্যালামিটিস, মানে এই প্রবলেম, এই বিপদপাতের জায়গা থেকে আমরা কিন্তু একটুখানি দূরে থাকলে সমস্যার সমাধানের মধ্যে আসতে পারি। তাই ডিভোর্স যেভাবে বাড়ছে সেই জায়গা থেকে সরে আসার পেছনেও কিন্তু আজকের সামগ্রিক আলোচনায় যে সুবিবাহের কথা বলা হলো, সেখানটাতে আমাদের পৌঁছতে হবে। সুবিবাহ যদি না হয়, পারস্পরিকভাবে পরস্পরকে সহ্য, ধৈর্য এবং ভালোবাসার জায়গাটাতে যদি আমরা না পৌঁছতে পারি, তাহলে ডিভোর্সের রেট কিন্তু আরো বাড়বে। এবং এই যে
ডোমেস্টিক ভায়োলেন্স সাংঘাতিক ভাবে বাড়ছে। আমরা পরস্পরের মধ্যে একটা যন্ত্রণা কাতর অবস্থাতে পৌঁছে গেছি, পরস্পরের মধ্যে সুখ শান্তির অভাব, ভালো সন্তান আসছে না, দ্বন্দ্ব সংঘাত, এবং নারী শিক্ষা দীক্ষায় এমন একটা আকাশটাকে ছুঁয়ে ফেলেছে। কাজে সে কিন্তু আর কাউকে মান্যতা দিচ্ছে না, মান্য করছে না। এই জায়গা থেকে সরে এসে নারীর যে গৃহস্থালিতে তার যে একটা অবস্থান, সেটা কেতাবি শিক্ষার জন্যই তার জন্ম নয়, তার যে একটা নিজস্বতা আছে, তার যে বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে তাকে শিক্ষিত হতে হবে, এই জায়গাটা কিন্তু ছুঁতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। আমার এই প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনা বলে আমি আমার কথা শেষ করব। ক্রমশ প্রার্থনার সময় হয়ে আসছে। সেটা হচ্ছে, আমি তখন খুব ছোট, আচার্যদেব শ্রী শ্রী বর্দার কাছে আমার খুব পরমাত্মীয় এক মাকে নিয়ে আমার বাবা গিয়েছিলেন। কাকুরগাছি ঠাকুর বাড়িতে তখন অবস্থান করছিলেন বর্দা। তো তখন ওই মাটি, তার পরিবার, তার মানে তার স্বামী এবং তার বিশেষত স্বামী, একমাত্র স্বামীই ছিলেন তার পরিবারে, অন্য কোনো আপনজন তেমন ছিলেন না শ্বশুর বাড়িতে। স্বামীর অত্যাচার একদম আকাশ ছোঁয়া, যার কোনো তুলনা হয় না। এত ভয়ঙ্কর অত্যাচারের কথা যখন বলছিলেন, তখন আচার্যদেব শ্রীকে দাদা বলেছিলেন বাপের বাড়ি থাকার কথা। ওই যে ঠাকুর বলেছেন অ্যালুফ থাকাটাই একমাত্র সমাধান এসব ক্ষেত্রে। এবং তার বেশ কিছু বছর পর আরেকটি ঘটনা বলি। ওই মাটি যখন আচার্যদেব শ্রী দাদার নির্দেশনায় বাবার বাড়িতে থাকলেন এবং কিভাবে থাকবেন সব বলেও দিয়েছিলেন, অনেক বছর পর তার স্বামী তাকে হঠাৎ নিতে চাইলেন এবং নিয়েও গেলেন, এবং দারুণ ভালো ব্যবহার করছেন। অনেক সন্তানাদিও তাদের ছিল, 5-6টি সন্তান ছিলেন। তো ছোট্ট ছেলেটিকে নিয়ে বাপের বাড়িতে ছিলেন। তো বলছে যে এত ভালোবাসছে বর্তমান যিনি আচার্যদেব, আমি এই আচার্যদেবের কাছে ওই মাকে নিয়ে গিয়েছিলাম। বললেন যে আচার্যদেব শ্রী বর্দা তাকে এখানে থাকবার কথা বলেছিলেন, এত অত্যাচার করতেন, কিন্তু বর্তমানে সাংঘাতিক চেঞ্জ। এবং ওই মাটিকে দাদা বললেন যে চেঞ্জ মানে কেমন, এত ভালোবাসা, এত ভালো ব্যবহার, কি বলবো দাদা, আমার মনে হচ্ছে ওখানে গেলে আমি এখন ভালো থাকবো। বর্তমান আচার্যদেব হঠাৎ কাঠে ছিলেন, পাশবালিশের উপর হেলান দিয়ে। তো দাদা বলছেন খানিকটা উঠে যে আমার মনে হয় ওরা ভালোবাসতে জানে না, ওরা ভালোবাসতে পারে না। দুটো শব্দ, একটা যে ভলিউমে বললেন, পরেরটা আরেকটু উচ্চ স্বরে বললেন, বলেন ওরা ভালোবাসতে না, ওরা ভালোবাসতে জানে না। আমার মনে হয় ওখানে গেলে তোমার প্রাণ সংশয় হতে পারে, তাই ওখানে না যাওয়াই ভালো। এই যে নির্দেশনা, এই আচার্য পরম্পরা আছে বলেই আমরা কিন্তু বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। তাই আমরা সবসময় বুঝে উঠতে পারি না যে কি করণীয়। যখন এই সমস্যাগুলো আসবে, জীবন যখন হোঁচট খাবে, সমস্যা যখন একদম মাথার উপর ঘেরে বসবে, কোনো দিশাহীন অবস্থা, সাংঘাতিক অবস্থা, যখন আমরা প্রতি মুহূর্তে সব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান তাদের কাছে যদি যাই, সেই লিভিং আইডিয়াল এর কাছে যদি উপস্থিত হই, তারা কিন্তু আমাদের নির্দেশনা দিয়ে সঠিক পথে চলার পথ বাতলে দেন। আমরা সুখে থাকতে পারি, আমরা শান্তিতে থাকতে পারি, আমরা জীবন বৃদ্ধিতে অঢেল হয়ে উঠতে পারি। আমাদের কিন্তু জানা ছিল না যে ওইখানে গেলে তার সত্যিকারের জীবন সংশয় হতো। এবং একটি খবর বলি এই প্রসঙ্গে, যে ওই রকমই একটি পরিকল্পনা ছিল, পরে জানা গেছে যে অনেক বিষয় সম্পত্তি তাদের ছিল, এবং এই বিষয়ের লোভে সম্পূর্ণ একা সেই বিষয়টাকে ভোগ করার উদ্দেশ্যেই ওই মাটিকে মেরে ফেলবার ষড়যন্ত্রে কিন্তু সেই স্বামীটি লিপ্ত ছিলেন। পরবর্তীতে আমরা সেই সংগ্রহ করেছিলাম সংবাদটি। তাই কিভাবে যে আমরা প্রতি মুহূর্তে বেঁচে আছি, ভালো আছি, সুন্দর আছি, সেটা কিন্তু আমরা প্রত্যেকটি সৎসঙ্গী পরিবার, দীক্ষিত পরিবারেরা জানি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, জীবন বৃদ্ধিতে অঢেল হয়ে উঠুন, তাকে ভালোবেসে এ আমার একান্ত প্রার্থনা। জয় গুরু। জয় গুরু। স্বপ্না মা খুব সুন্দর করে বললেন আজকের যুগের যে অন্যতম প্রধান একটি সমস্যা, সেটা নিয়ে মা খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন। প্রার্থনার সময় এগিয়ে আসছে, তো তাই আমাদেরকে শেষ করতে হচ্ছে। আজকে প্রত্যেক মায়েরা যারা আজকে একটা কথা একটু বলি, শুভা মা, একটা কথা বলি। হ্যাঁ আজকে হ্যাঁ আমার
ছিল সবাইকে দেখবার। আমি ভেবেছিলাম যে সবাই এটা আমার ব্যক্তিগত ভাবনার কথা, ব্যক্তিগত ইচ্ছের কথা, ব্যক্তিগত পছন্দের কথা। সেটা হচ্ছে সবাই যদি একটা ভিডিওটা অন করে, যিনি স্পিকার তিনি বলেন পরবর্তীতে, তাহলে দেখবার তৃষ্ণাটা পূরণ হয়। আমি প্রথমত আমার ভিডিওটা অন করেছিলাম প্রথমবার, তারপর ভাবলাম বোধ হয় এটা বিধেয় নয়, তাই আমিও কিন্তু অফ করার দলেতেই চলে গেছি, এটা ঠিক। কিন্তু আমার মনে হয়েছে যিনি যখন বলবেন তখন যদি ভিডিওটা অন করা থাকে, পরস্পর পরস্পরকে যেন দেখতে পাই, এটা কিন্তু একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ভাবনার কথা জানালাম। আমি জানি সবাই অনেক বিচক্ষণ বুদ্ধিমান, কাজে আমরা কি করব না সেটা তারাই স্থির করবেন। আমার শুধু নিজের ভাবনার কথাই জানালাম। জয়গুরু। জয়গুরু, একদম ঠিক বলেছেন, দেখলে তো অবশ্যই ভালো লাগে। আজকে যাই হোক, খুব সুন্দর করে প্রত্যেক মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এত সুন্দর করে বললেন বলেই আমরা এত কিছু জানতে পারলাম, এত বুঝতে পারলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে এখানেই আমাদের সেশন শেষ করছি। জয়গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। জয় জয় গুরু। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। বন্দে বন্দে পুরুষোত্তমম। পুরুষোত্তমম। বন্দে বন্দে পুরুষোত্তমম। পুরুষোত্তমম। পরম বন্দে প্রেমময় শ্রী ঠাকুর পুরুষোত্তমম। অনুকূল চন্দ্র জি কি। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি। পরম পূজ্যবাদ জয় আচার্য দেব শ্রী শ্রী বড়দা কি। পরম জয় পূজ্যবাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি। পূজ্যবাদ বাবাই দা কি। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। আজকের দিনে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের আরংঘাটায় পূজ্যপাদ বাবাইদা প্রথমবার এসেছিলেন 2006 সালে আমাদের বাড়িতে অস্থায়ী কেন্দ্রে। তাই সেই স্মরণ দিবস আগমন দিবস উপলক্ষে আজকে সন্ধ্যে 6:30টায় একই লিঙ্কে সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। আপনারা যারা সম্ভব হবেন তারা অবশ্যই থাকবেন। জয় গুরু।